আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আইসিটির কি পয়েন্টের ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আইসিটির অনেক ভিডিও দেখছো, অনেক ক্লাস করছো, বাট এখন পর্যন্ত তুমি আইসিটির কি পয়েন্টের মানেটাই বুঝো না, যেটা এখন পর্যন্ত বাংলাদেশে কেউ আনে নেই। আইসিটির কি পয়েন্ট জিনিসটা কি? আইসিটির কি পয়েন্ট জিনিসটা হলো এই এক ভিডিওতে আমি তোমাকে আইসিটির টোটাল যে তোমার পুরো বইটা আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে ফিফথ চ্যাপ্টার 5টা চ্যাপ্টারের মূল পয়েন্টগুলো ডিসকাস করব। আমরা জানিই না যে আমার ফার্স্ট চ্যাপ্টার কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, সেকেন্ড চ্যাপ্টার কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। ওই বেসিকের যে জায়গাগুলো বা মূল যে পয়েন্টগুলো, মূল যে টপিকগুলো, ওই টপিকগুলো আমরা ইনশাল্লাহ আজকের ভিডিওতে ক্লিয়ার করবো। সো ভিডিওটা তবে একটু লেন্দি হতে পারে। আমি তোমাকে কথা দিলাম আজকের ভিডিওটা যদি তুমি দেখো, তুমি সিকিউ আনসার করা একদম দুধভাত হয়ে যাবে। এমসিকিউর জন্য তুমি পড়বা কোন জায়গাটা, ওই জায়গাটা তোমার একদম পানিভাত হয়ে যাবে। সাকিব, আমরা তাহলে লেটস গেট স্টার্ট, আমরা শুরু করি তাহলে। ওকে ফাইন, আসো তাহলে আইসিটির কি পয়েন্টের মধ্যে আমরা ফার্স্ট চ্যাপ্টার, ওকে কি একটু কলম ডাউন করতে, আমাদের ফার্স্ট চ্যাপ্টার মধ্যে কয়টা জিনিস আছে যদি মূল টপিকগুলো বলি, একটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স আছে, ভার্চুয়াল রিয়েলিটি আছে, ক্রায়োসার্জারি আছে, আরেকটা হচ্ছে আমাদের কি ন্যানো টেকনোলজি। এবং এই বায়োমেট্রিক্সের পাশাপাশি আরও একটা জিনিস আছে, সেটা কি আগে বায়ো ইনফরমেটিক্স। ওকে ফাইন, তাহলে আমরা একটা একটা করে শুরু করি। সিকিউ আমাদের আসলে কখন বুঝবো কোনটা বায়োমেট্রিক্স, কোনটা ভার্চুয়াল রিয়েলিটি? ওকে ফাইন, আসো তাহলে আমরা সিকিউর জন্য আমরা আসা একটা একটা করে শুরু করি। প্রথমটা হচ্ছে বায়োমেট্রিক্স। এখন এই বায়োমেট্রিক্স থেকে আমরা জানি যে ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসে। এখন বায়োমেট্রিক্স থেকে কিভাবে সিকিউটা আসে বা বায়োমেট্রিক্স জিনিসটা কি? আচ্ছা, বায়োমেট্রিক্স হচ্ছে যখন আমাদের আমাদের দেহের গঠন বা আমাদের কণ্ঠস্বর, আমাদের আচরণ, এইগুলো হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স, সরি বায়োমেট্রিক্স। যখন বলবে, তোমাদের বলবে আঙ্গুলের ছাপের মাধ্যমে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি কোনো অফিসের দরজা খুললো, বা তোমার চোখের সিটি স্ক্যান করলো, অথবা তোমার কণ্ঠস্বরের মাধ্যমে কি তোমার দরজা খুললো, এই রিলেটেড যখন কথাবার্তা থাকবে তখন আমাদের হবে কি বায়োমেট্রিক্স। কারণ বায়োমেট্রিক্স হলো আমাদের দৈহিক কোনো একটা বৈশিষ্ট্য বা যেটা দিয়ে আমরা আচরণগত বৈশিষ্ট্য, যেটাতে আমরা কোনো কিছু আইডেন্টিফাই করি। যেমন আমরা যে মোবাইল খুলি, আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু কি আমাদের মোবাইলের লকটা করে, দ্যাট মিনস আমাদের মোবাইলটা কি চিনি কিভাবে, আমার ফিঙ্গারপ্রিন্ট দেখে আমাকে চেনে। চোখের স্ক্যান দেখো, আমরা যখন আমাদের মোবাইলে ফেস লক দিয়ে থাকি, সো ফেস লকে যদি তুমি চোখটা বন্ধ করে রাখো তাহলে কিন্তু তোমার মোবাইলটা অন হবে না। সো তোমার চোখের স্ক্যানিং এর মাধ্যমে কি তোমার ফেস লকটা কাজ করে। আর ফেস লক জিনিসটা আমরা এমনি বুঝি, ফেস রিকগনাইজেশন। তুমি যদি তোমার মুখটাকে করে রাখো তখন কিন্তু তোমার কি মোবাইলের লকটা খুলবে না। সো এই যে তোমার আঙ্গুল, তোমার চোখ, এরপরে তোমার মুখ, হ্যাঁ, এই জিনিসগুলো দেখার মাধ্যমে কি আমাদেরকে আইডেন্টিফাই করে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। আবার মাঝে মাঝে আমাদের কণ্ঠস্বর দিয়ে আমাদেরকে শনাক্ত করে, যেটা বলো ভয়েস আইডি। যেমন তুমি দেখবা, যেমন ওই যে তোমরা দেখেন ছোটবেলায় যখন তোমার দৈত্যরা যখন বলে সিসিং ফাক বললে খুলে যায়, বাট ওটা দৈত্যরা বললে খুলে, বাট তুমি বললে কিন্তু খুলবে না। তার মানে ভয়েসের একটা মিল আছে কিন্তু। বা অনেক জায়গায় বিদেশে যখন মানুষ মানে উন্নত, এখনো পর্যন্ত বাংলাদেশের আসছে কিনা আমার জানা নাই, বাট বাইরের দেশগুলোতে হয় কি তোমার ওই যে তোমার যেটাকে কি বলে, দরজার সামনে যখন বলো ওপেন দ্য ডোর, দরজা খুলে যায়, ওইটা মালিক যে তার কণ্ঠ দিয়ে খুলে, বাকিদের কণ্ঠে খোলে না। তাহলে বায়োমেট্রিক্স হয়ে জাস্ট এরকম কোনো উদ্দীপক থাকতে পারে যে সুফিয়ান তার চোখের ইশারায় কি তার মোবাইলটা খুলে ফেললো। এই জিনিসগুলো কি করেছে বায়োমেট্রিক্স। কেমন আসলে ও দেখলে চিনতে পারবে এটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। ওকে, বায়োমেট্রিক্সের পরে আমাদের যে টপিক, আচ্ছা বায়োমেট্রিক্স থেকে একটু ওদেরকে কিছু জিনিস ক্লিয়ার করা বেটার। এটিএম এ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা, মনে করো এটিএম এ তুমি যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখন দিবা, এরপর তুমি টাকা তুললো, ওইটা কি তোমার বায়োমেট্রিক্স। বাট এটিএম এ যদি সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, ওইটা কি বায়োমেট্রিক্স হবে? ওখানে তার কোনো ফিজিক্যাল কিছু লাগে, তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু। এখন বলতে পার ভাই ওখানে তো আঙ্গুল দিয়ে পাসওয়ার্ড খুলে, ওখানে তুমিও খুলতে পারবা, আমিও খুলতে পারবো, আলাদা করে তো আকিবকে আমি আইডেন্টিফাই করতেছে না। আসো, তো এই জিনিসগুলো আমরা না বলে আশা করি বায়োমেট্রিক্সটা আমরা বুঝে গেছি। আসো এখন আরেকটা টপিক, ভার্চুয়াল রিয়েলিটি। আকিব, ভার্চুয়াল রিয়েলিটি মানে জিনিসটা কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটা জিনিস, ওইটা হচ্ছে কৃত্রিম একটা পরিবেশ। আপনার জন্য কৃত্রিম একটা, মনে করেন আমরা কৃত্রিম একটা পরিবেশ তৈরি করছে, কিন্তু আপনার মনে হবে কি আপনি ওইখানেই আছেন। যেমন মনে করেন মানে কৃত্রিম পরিবেশ, যেটা আমার কাছে মনে হচ্ছে বাস্তবে ফিল হচ্ছে, রাইট? ওকে, মানে বাস্তব না বাট বাস্তবে ফিল হচ্ছে। আচ্ছা, এই বিষয়টা জিনিসটা কি জিনিস? যেমন এখানে যেটা আছে গেম, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি, মূলত কিন্তু আমার এই যে ভার্চুয়ালিটিতে আসলে কিন্তু তিনটা জায়গা থেকে আসবে। সেটা কি? গেম, শিক্ষা, চিকিৎসা। বেশিরভাগ কোনটা আসে? চিকিৎসা থেকে। বেশিরভাগ চিকিৎসা থেকে আসে। আবার গেম কেমন আসে? গেমটা মোটামুটি আসতে পারে। ওকে, এই জিনিসটা ওয়ান কাইন্ড অফ কেমন, এটা হইতে পারে যে এরকম যে সুফিয়ান তোমার মাথার মধ্যে কি জানি একটা লাগিয়ে সে তোমার বম 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 করে, মনে হচ্ছে তার আমার বলতেছে কিরে ভাই তুই এরকম করছ কেন, বাস্তবে মনে হচ্ছে গাড়ি চালাচ্ছে। তো এটা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে সুফিয়ান মাথার মধ্যে এমন একটা হেলমেট বা কিছু একটা লাগাইছে, যেটা দিয়ে সে মনে হচ্ছে বাস্তবে সে গেম খেলছে। ইভেন সে মাথা নাড়ালে মনে হচ্ছে গাড়িটা নড়তেছে, এইরকমই কিন্তু থাকবে। আর এটাকে বলে ভার্চুয়াল রিয়েলিটি।
চিকিৎসার ক্ষেত্রে এরকম হতে পারে যে সুফিয়ান মাথার মধ্যে বা চোখের মধ্যে কোনো একটা প্রযুক্তি লেগেছে, এরপরে সে তোমার কাটাকাটি করতেছে, মানে বিষয়টা হচ্ছে এটা চিকিৎসার ক্ষেত্রে হয় কি মাথার মধ্যে কিছু একটা লাগায়, ইভেন এমনভাবে এটা তৈরি হয় মনে হচ্ছে সুফিয়ান আসলেই কি কোনো একটা রোগের অঙ্গ প্রত্যঙ্গ কাটতেছে, এই জিনিসগুলো হয়। ইভেন এটা যারা ইভেন এখন এটা সব জায়গায় অ্যাভেলেবেল, বিশেষ করে গেমের বিষয়টা, মানে ও মাথার মধ্যে ঢুকে ও নাড়তেছে মনে হচ্ছে গাড়িটা নাড়তেছে, ও মাজা নাড়লে গাড়িটা নড়তেছে, মানে এমনভাবে এটা তৈরি করা বাস্তব না বাট বাস্তবিক উদ্দীপক এরকম থাকতে পারে। কেমন আসো সহজভাবে মনে রাখি কি মানে যেখানে চোখের সামনে বাস্তবের মতো কৃত্রিম পরিবেশ তৈরি করা যা হেডসেট পরে দেখা যায় সেটা ভার্চুয়াল, মানে মাথার মধ্যে কিছু একটা থাকে। ওকে, ভার্চুয়াল রিয়েলিটির উপর আমাদের কি থাকে, যেমন কিছু কিছু থাকতে পারে মোবাইলে ভিডিও দেখে, এটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি না, ফেসবুক ভিডিও দেখে, এগুলো ভার্চুয়াল রিয়েলিটি না, বাট গেম খেলা যেখানে মাথা ঘোরালে স্ক্রিনও ঘুরে, মানে তুমি মাথা ঘুরাবা তোমার গাড়িটাও ঘুরবে, এটা হচ্ছে আমার ভার্চুয়াল রিয়েলিটি। ওকে ফাইন, এরপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ক্রায়ো সার্জারি। আচ্ছা কি ক্রায়ো সার্জারি এই জিনিসটা কি, আর এখান থেকে কোশ্চেন আসবে কিভাবে বা উদ্দীপক দিয়ে কেমনে আইডেন্টিফাই করবে, এটা ক্রায়ো সার্জারি। আচ্ছা, ক্রায়ো সার্জারি মেইনলি হচ্ছে আমাদের শরীরে অনেক সময় অনেক ধরনের কোষ থাকে যেগুলো অপ্রয়োজনীয় বা আমাদের জন্য ক্ষতিকর বা কোনো রোগও থাকতে পারে। হ্যাঁ, রোগও থাকতে পারে। এখন ক্রায়ো সার্জারি হচ্ছে মানে আমাদের শরীরের মধ্যে কি অনেক তাপ দিলেও আমাদের স্কিন পুড়ে যাবে, আবার অনেক ঠান্ডা করলেও ওই স্কিন আমাদের টিস্যু যেগুলো আছে ওগুলো মরে যাবে। এখন ক্রায়ো সার্জারির মাধ্যমে হচ্ছে কি -41 ডিগ্রি থেকে -196 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করে, মানে অনেক ঠান্ডা করে কোষগুলোকে মেরে ফেলা হয়। আচ্ছা, ক্রায়ো জিনিসটা মানে কি, আমরা যদি ক্রায়ো মানে হচ্ছে বরফ বা ঠান্ডা, দ্যাট মিন্স বরফের মাধ্যমে আমাদের যে সার্জারি করা হয় বা চিকিৎসা করা হয় এটাকে বলে ক্রায়ো সার্জারি। যেমন আমার শরীরে মনে করে ধরে নিলাম আল্লাহ মাফ করুক এই জায়গাতে ক্যান্সার হয়েছে, কোষগুলো তো খুব মারাত্মক রোগ হয়েছে, এখন ক্রায়ো সার্জারি কি করে বরফ দিয়ে, মানে বরফটা এখানে এমন একটা প্রযুক্তি দেয় যেটার মাধ্যমে ওইটা একদম ঠান্ডা করে টিস্যুগুলোকে মেরে ফেলে ধ্বংস করা হয়। ওকে ফাইন, তাহলে ক্রায়ো সার্জারি মানে বরফের মাধ্যমে যে বাড়তি কোষ আছে বা ক্ষতিকর কোষ আছে বা মানে রোগের যে কোষগুলো আছে টিস্যুগুলো আছে এই জিনিসগুলোকে ধ্বংস করাকে বলা কি আমার ক্রায়ো সার্জারি। যেমন এই যে অতিরিক্ত ঠান্ডা প্রয়োগ যেটা তোমার -41 থেকে -196 মানে তোমার -41 থেকে -196 ডিগ্রি তাপমাত্রা বা বরফে যাতে এটা প্রয়োগ করে ওই কোষটাকে ধ্বংস করা, এটা হচ্ছে ক্রায়ো সার্জারি। উদ্দীপকটা আসতে পারে যে সুফিয়ান এরকম কিছু একটা হতে পারে, তার শরীরের মধ্যে অত্যাধিক ঠান্ডা বরফ কিছু ঢুকিয়ে সেটা কি তার হাতটাকে অবশ করে ফেলা হলো, হাতের কোষগুলো ধ্বংস করা হলো, এটা কি, এটা হচ্ছে ক্রায়ো সার্জারি। এরপরে সে ক্রায়ো সার্জারি নিয়ে লিখবে। এটা আবার এমসিকিউ তো আসতে পারে, মানে ক্রায়ো সার্জারি সর্বনিম্ন তাপমাত্রা কত? ও সেটা হচ্ছে -41 টু -196। ওকে ফাইন, আসো তাহলে ক্রায়ো সার্জারি আমরা এরপর ক্রায়ো সার্জারিতে মানে কি এই যে টিস্যুগুলোকে হিম করে ঠান্ডা করে কি দিয়ে, সেটা লিকুইড নাইট্রোজেন থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে। হ্যাঁ, মানে এই জায়গাতে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ক্রায়ো সার্জারিতে কি নয়, যেমন টিউমারকে কেটে ফেলা বা ইনজেকশন দিয়ে ওষুধ দেওয়া, এই জিনিসগুলো কিন্তু কি নয়, ক্রায়ো সার্জারি নয়। ক্রায়ো সার্জারিতে মাত্র দুইটা, ক্রায়ো মানে কি বরফ, ঠান্ডা বা বরফ প্রয়োগ করে কোনো কিছুকে ধ্বংস করে ফেলা, এটা হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি। ওকে ফাইন, আসো ক্রায়ো সার্জারি পরে এরপর হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। আসো এখন বায়ো ইনফরমেটিক্স তোমার আমরা অনেকেই লিখতে বা বলতে ভুল করে ফেলি, হোয়াট ইজ বায়োমেট্রিক্স, হোয়াট ইজ বায়ো ইনফরমেটিক্স। সো বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি? বায়ো ইনফরমেটিক্স জিনিসটা হচ্ছে আমাদের এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। তাহলে জীববিজ্ঞান, আমরা কি জীব, তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলা আলাদা আলাদা অনেকগুলো ডেটা আছে, অনেকগুলো ডেটা সংগ্রহ করে ওইগুলা সংরক্ষণ করে এবং ওইগুলা সংরক্ষণ এবং প্রক্রিয়া করার ব্যাপারটা হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। যেমন আমরা যেখানে দেখতে পাচ্ছি একটু জীববিজ্ঞান, তথ্য প্রযুক্তির, বায়োলজি, আইসিটি, এই জিনিসগুলোকে একসাথে করা। এরপরে আর কোন জায়গা, মানে এখান থেকে মেইন কথা হচ্ছে বলতে পারি কি জীববিজ্ঞানের মাধ্যমে বা অনেকগুলো ডেটা সংগ্রহ করে, জীবের অনেকগুলো ডেটা সংগ্রহ করে ওইগুলো কি প্রক্রিয়া করলো, এটা হইতে পারে কি বায়ো ইনফরমেটিক্স। জাস্ট এরকম একটু উদ্দীপক থাকলে আমরা আনসার করব কি বায়ো ইনফরমেটিক্স। ওকে ফাইন, আর এখানে কি আছে, যেখানে জীববিজ্ঞানের তথ্য ডিএনএ এগুলা বিশ্লেষণ করে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয় সেটাই। ওকে ফাইন, আসো এরপরে এই জায়গাতে আশা করি এগুলো দেওয়া লাগবে না, কেমন? আসো এরপর হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি যতটা খুব বেশি একটা সম্ভবত সিকিউ এই জায়গার জন্য ইম্পর্টেন্ট না, তবু তুমি ন্যানো টেকনোলজি থেকে সিকিউ একটু কম আসে, কিন্তু এখান থেকে কয়েকটা এমসিকিউ আসে। যেমন কি ন্যানো টেকনোলজি, ন্যানো মানে হচ্ছে ছোট, অনেক ছোট একটা যন্ত্র। ন্যানো টেকনোলজির মধ্যে যে যন্ত্রটা আছে ওইটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে থাকে। আর এখান থেকে একটা এমসিকিউ আসে, ওইটা হচ্ছে 1 থেকে 100 মিটার নাকি 1 থেকে 100 ন্যানোমিটার। ওকে ফাইন, এই জিনিসটা আইডেন্টিফাই করতে, মানে এটা এতটাই ছোট, মানে 1 মিটার থেকে আরো, মানে এটা নট মিটার, 1 থেকে 100 ন্যানোমিটার মানে মিটার থেকেও অনেক ছোট। এখন এমসিকিউ আসলে 1 ন্যানোমিটার সমান কত আসতে পারে? এটা কত? হ্যাঁ, ওইটা হচ্ছে 10⁻৯, মানে 1 ন্যানোমিটার সমান 10⁻৯। আবার এটাকে যদি বাংলায় বলতে চাই তাহলে এটা হচ্ছে কি
1 মিটারের 1 বিলিয়ন ভাগের 1 ভাগ, মানে 1 বিলিয়ন ভাগ, মানে 1 মিটারকে যদি আমরা 1 বিলিয়ন ভাগ করি, এটার 1 ভাগকে বলে কি 1 ন্যানোমিটার। ওকে ফাইন। আশা করি এতটুকু মনে রাখলে হবে, আর এই জায়গা থেকে আর কিছু লাগবে না। ওকে, তাহলে ওকে, এরপর হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। আচ্ছা, এবার হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট চ্যাপ্টার ডান। এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাব। সেকেন্ড চ্যাপ্টারে জাস্ট দুইটা জায়গা আমাদের কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে টপোলজি আর একটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। আবার এখানে মোডের পাশে আরেকটা থাকতে পারে, মেথড থাকতে পারে, বাট এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে সিকিউ কনফার্ম আসবে। ওকে, সো আকিব আমরা তাহলে টপোলজি দিয়ে শুরু করি। টপোলজি জিনিসটা কি? আচ্ছা, টপোলজি আবার কি কয়েক রকমের আছে, আমরা যেটা জানি বাস টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, অনেকগুলো আছে। সাকিব একটা স্টুডেন্ট বুঝবে কিভাবে কোনটা বাস কোনটা স্টার? আচ্ছা, আমরা তাহলে বাস দিয়ে তাহলে শুরু করি। ওকে, বাস টপোলজির মধ্যে হচ্ছে এখানে দেখেন, এখানে একটা তার, এখানে কয়েকটা কম্পিউটার, একটা উপরে একটা নিচে, মানে একটা কম্পিউটারগুলো কি সারিবদ্ধভাবে সাজানো আছে, এগুলো দেখলেই মনে হচ্ছে কি বাসের মতো। তার মানে এই বাস টপোলজি জিনিসটা যদি আমি আরেকটু ইজি করে বলি, যে এই বাস টপোলজিতে একটি প্রধান তার থাকবে, সবগুলো ডিভাইস এই এক তারে যুক্ত থাকবে। তার মানে বাস টপোলজিতে তার থাকবে ঠিক আমার এই যে একটা তার দেখতে পাচ্ছি, এই এক তারের মধ্যে আমার সবগুলো কম্পিউটারকে একসাথে কানেক্টেড থাকবে। এটা কি বলে আমার বাস টপোলজি। ভেরি সিম্পল। তাহলে এই জায়গাতে মানে তার যদি এই একটা কাটা যায়, পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। মানে এই যে তারটা যদি একটা কাটা যায়, যদি এখানে তার মেন একটাই, এটা কাটা গেলে আমার পুরো নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমার বাস টপোলজি। আগে যদি একটু দিয়ে দিতাম। এরপর আমরা বাস টপোলজির পর, আচ্ছা এই জায়গাতে একটা কথা আছে, ওয়ান স্ট্রেট লাইন অল ডিভাইস ইন লাইন, মানে একটা লাইন থাকবে যেখানে অল ডিভাইস কানেক্টেড থাকবে, দিস ইজ কল্ড বাস টপোলজি। এরপর স্টার টপোলজি জিনিসটা কি লেখা আছে? একটি কেন্দ্রীয় নোড বা স্টার টপোলজিটা মেইনলি হচ্ছে এখানে দেখেন একটা হাব, এইটার মাধ্যমে সবগুলো কম্পিউটার কানেক্টেড থাকবে। কোনো একটা যদি ডেটা পাঠাই আমি, সবার আগে এই হাবের মধ্যে যাবে, তারপর এই হাব থেকে পুরো কম্পিউটার। ওকে ফ্যান, আমি যদি একটু ওদেরকে মানে বইয়ের ভাষা অনুযায়ী দেখাচ্ছি, এটা তো তুমি বোঝাচ্ছ মুখের ভাষা। দেখো এর কি আছে, একটা কেন্দ্রীয় নোড বা হাব সব ডিভাইসকে এই কেন্দ্রের সাথে যুক্ত করবে। অর্থাৎ এই যে আমরা যেখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা একটা কেন্দ্রীয় হাব, এই জিনিসটা আমার অল ডিভাইসকে একটা জায়গায় কানেক্টেড করে। এটাকে কি বলে? এটা হচ্ছে আমাদের স্টার টপোলজি। কেমন? এখানে হচ্ছে অল গো টু হাব, এরপর হাব না থাকলে কিছুই কাজ করে স্বাভাবিক। এই জিনিসটা না থাকলে আমার কানেকশন পাবে কোথা থেকে? ওকে, এখানে একটা কথা আছে, যেমন বাস টপোলজির মধ্যে যদি প্রথম মেইন লাইনটা যদি নষ্ট হয়, তাহলে পুরো নেটওয়ার্ক অচল হবে। এটার মধ্যে যদি এই কম্পিউটার নষ্ট হলো, বাকিগুলো ঠিক থাকবে। যদি মেইন হাবটা যদি নষ্ট হয়, তাহলে পুরো নেটওয়ার্কটা অচল হবে। ওকে ফাইন। আসলে তাহলে এটা হচ্ছে আমাদের কি স্টার টপোলজি, রাইট? আসলে স্টার টপোলজির পর এরপর আছে কি আমার রিং টপোলজি। আচ্ছা, রিং টপোলজি আমি বলি, ওরা একটু প্যাচ লাগা ফেললো তোমার ইয়ের সাথে, আগেরটার সাথে, স্টারের সাথে। কিভাবে আমি বলি, যে এটা হচ্ছে ডিভাইসগুলো বৃত্তাকারে যুক্ত একটার সাথে পরেরটা, মানে এগুলো তোমার বৃত্তাকারে থাকবে, এইভাবে একটা বৃত্তাকার সার্কেলে থাকবে, বাট একটার মাথার সাথে আরেকটার পিছন দিয়ে কানেক্টেড থাকবে। হ্যাঁ, মানে তোমার যদি বলো যে একটার মাথার সাথে আরেকটা ডট যুক্ত থাকবে, পিছন দিয়ে যুক্ত থাকবে, মানে যে সোজা বাংলাদেশে তোমার বৃত্তাকারে একটার সাথে আরেকটা কানেক্ট থাকবে, এটাকে কি বলে? তোমার রিং টপোলজি। এখন ওরা অনেকে স্টারের সাথে গোলায় ফেলবে না, স্টারে কিন্তু তোমার এইভাবে স্টারের মতো, মানে এটা হচ্ছে একটা হাব থাকে, ওখানে সবগুলো স্টারের মতো এইভাবে। আর রিং এর মধ্যে কিন্তু এরকম না, রিং এর মধ্যে হচ্ছে তোমার মাঝখানে কোনো হাব টাপ কিছু নেই, এখানে সবগুলো একটার সাথে কানেক্টেড। ওকে ফ্যান, আসো এরপরে এটার মধ্যে হচ্ছে যেমন যদি আমি এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডেটা পাঠাতে চাই, তাহলে ডেটা আসবে না, এটা ঘুরে ঘুরে আসবে। প্রথমে এটাতে আসবে, তারপর এটাতে। দ্যাট মিন্স সরাসরি কোনো ডিভাইসে পারবে না, বাট একটা থেকে ঘুরে ঘুরে যাবে। আচ্ছা, এখানে আরো কিছু আছে, ডাটা একদিকে ঘুরে, এটা ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ, একটি জায়গায় সমস্যা হলে পুরো রিং ভেঙে যায়। স্বাভাবিক, তুমি যদি এই রিংটা নষ্ট হয়ে যায়, তাহলে পুরো রিং এর অচল হয়ে যাবে, কারণ চলবে না তো। এটা এখানে এসে যদি আটকে যায়, তখন যাবে কিভাবে? আসো, তাহলে এটা গেছে আমাদের রিং টপোলজি গেছে। ফাইন, আসো রিং টপোলজির পরে এরপর হচ্ছে আমাদের মেশ টপোলজি। মেশ টপোলজি জিনিসটা কি? প্রতিটি ডিভাইস অন্য সবার সাথে যুক্ত একাধিক সংযোগ ঘনজাল, মানে এটা হচ্ছে প্রতিটি ডিভাইস প্রত্যেকটার সাথে, মানে একটা ডিভাইস একাধিক ডিভাইসের সাথে কানেক্টেড। এই ডিভাইসটা এটার সাথে কানেক্টেড, 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 আবার এই ডিভাইসটা তোমার এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে, এরপর এটার সাথে, এটার সাথে, মানে সবগুলো ডিভাইস সবগুলো ডিভাইসের সাথে কানেক্টেড। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের মেশ টপোলজি। কেমন আসে? এভরিওয়ান টক্স টু এভরিওয়ান, সবাই সবার সাথে কানেক্টেড। এটা থেকে যদি একটা এমসিকিউ আসতে পারে কি, মানে মেশ টপোলজির মধ্যে আমরা দেখতেছি কি সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত, তাহলে আমাদের অনেকগুলো কেবলের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ এটা অনেক বেশি কস্টলি। তাহলে এটা অনেক বেশি ব্যয়বহুল বলা চলে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন টপোলজির সবচেয়ে বেশি ব্যয়বহুল? তাহলে আমরা আনসার করব, সিকিউ আসতে পারে, সিকিউ তো আসতে পারে। যে যদি এরকমও কি পয়েন্ট থাকে যে অনেক বেশি ব্যয়বহুল একটা টপোলজি, তাহলে আমরা বুঝতে পারব কোনটা। তাহলে এটা কি হবে? মেশ টপোলজি। ওকে ফাইন, আসো
এরপর হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি। এই হাইব্রিড টপোলজিটা জিনিসটা কি একাধিক টপোলজির মিশ্রণ, যেমন হতে পারে স্টার টপোলজি আর বাস টপোলজি, অথবা হতে পারে ম্যাশ টপোলজি বা রিং টপোলজির মিশ্রণ। এখানে কিন্তু টপোলজি অনেকগুলো হবে, স্টার বাস এরকম হতে পারে। যেন আমি যদি জাস্ট এই জিনিসটাকে আইডেন্টিফাই করি, তো তোমরা আমাকে জাস্ট কমেন্টই বলো তো, ভিডিও পজ করে জাস্ট এই সব বাদ, জাস্ট এই জিনিসটা কোন টপোলজি বলো, 3 সেকেন্ড বলতেছি, ভিডিওটা পজ করে বল সবাই। 1 2, তুমি বসে আসো, হ্যাঁ প্রচুর পরিমাণে অলস তুমি, রাইট? আনসার করো আগে, আমি যদি তুমি এখনো করো, আনসার করো কি বলো তো? ইয়াস, এটা কি একই স্টার টপোলজি, রাইট? আবার আমি যদি বলি এটা কোন টপোলজি, এই যে একটার সাথে আরেকটার সাথে আরেকটা, এটা আবার কোনটা? এটা হচ্ছে আমাদের রিং টপোলজি। এখন অনেকে বলতে পারে ভাই রিং টপোলজি তো বৃত্তাকার, এটা তো পুরোপুরি বৃত্তাকার হয় না। বৃত্তাকার না হোক, আমার রিং টপোলজি মূল খেলা কি একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, আরেকটার পিছন দিয়ে একটার পিছন দিয়ে লাগাবে, এটা হচ্ছে আমার কি বলতো রিং টপোলজি। তাহলে একই জায়গাতে আমার স্টার টপোলজি আছে, রিং টপোলজি আছে, এখানে স্টার এখানে স্টার, তাহলে এই জিনিসটা এই যে 2-3টে টপোলজি একসাথে, এটাকে আমার কি বলে হাইব্রিড টপোলজি বলে। কেমন আসো? তাহলে মোটামুটি অনেকগুলো গেলে। এরপর আমাদের লাস্ট, আচ্ছা এরপর আসো বোনাস, যে টপোলজির কিছু প্রধান দুর্বলতা কি, এই জিনিসগুলো আগে যদি তুমি একটু ওদেরকে বলতাম টপোলজির প্রধান দুর্বলতা কি। আচ্ছা দুর্বলতা বলতে এখন আমরা বলার সময় যেগুলো বলছি এগুলাই, যেমন বাস টপোলজির মধ্যে মানে অনেকে চেনেন কোনটা কোন টপোলজি হবে। যেমন বাস টপোলজির মধ্যে যদি একটা তার থাকে, ওইটা তার যদি নষ্ট হয়, কেটে গেলে সব থেমে যায়, এটা হচ্ছে ওই টপোলজির দুর্বলতা। স্টার হাব কেন্দ্র হাব, যে হাব নষ্ট হলে সব বন্ধ হয়ে যায় এটা। তারপর যদি মেশ টপোলজির আচ্ছা মেশ টপোলজির মধ্যে যেহেতু অনেকগুলো তার, অনেকগুলো কেবল, খরচ বেশি হয়। তারপর রিং টপোলজির মধ্যে হচ্ছে একটা নষ্ট হলে সবগুলো নষ্ট, পুরো নেটওয়ার্ক চলে আমরা যাবে। তখন যা বললাম এই জিনিসগুলোর মধ্যে আমার কি আছে দুর্বলতা বা তোমার নেগেটিভ যে সাইডটা ওইটা আছে। ওকে আগে পরের স্লাইডটার জন্য ওকে। তাহলে আমাদের টপোলজি পার্টটা কি আর আছে আমাদের? আশা করি টপোলজি পার্টটা আমাদের অলওয়েজ ওকে। আসো এরপর আছে আমাদের ডাটা ট্রান্সমিশন মোড। আকিব যদি একটু ওদেরকে বলতে যে ডাটা ট্রান্সমিশন মোড জিনিসটা কি আসলে? এখানে ডাটা ট্রান্সমিশন মোডের মধ্যে হচ্ছে ভাই তিনটা আছে। একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আচ্ছা আগে আমাকে বলো ডাটা ট্রান্সমিশন মানে কি? ডাটাটা ট্রান্সফার করা কোথাও, তোমার কাছে একটা ডাটা আছে, তুমি এটা আমাকে ট্রান্সফার করলা। ওকে ফাইন। মানে ডাটা ট্রান্সমিশন মেইনলি হচ্ছে কি ইনফো আদান প্রদান করা, মানে তথ্যের আদান প্রদান করা। ওকে ফাইন। আসো তাহলে এটা কয় রকম হতে পারে? তিন রকম। একটা হচ্ছে কি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর একটা ফুল ডুপ্লেক্স। এখন সিমপ্লেক্সটা হচ্ছে কি আমি শুধু একদিকে ডেটা পাঠাবো, মানে আমি আপনাকে ডেটা পাঠালাম, আপনি আমাকে মানে পাঠাতে পারবেন। এটা বিষয়টা হচ্ছে কি মাঝে মাঝে যখন তোমার ছেলেরা যখন মেয়েদেরকে তখন হাই বলে, হ্যালো বলে, আই লাভ ইউ বলে, তখন মেয়েরা কখনো রিপ্লাই দেয় না। এই যে একদিকেই বলতে থাকি, একমুখী ভালোবাসা বলতে থাকি, তার পিছনে সারা জীবন ঘুরতে থাকি, এটা কি বলে কি সিমপ্লেক্স। যেমন এটা উদাহরণটা কি টেলিভিশন সম্প্রচার। যেমন টেলিভিশনে তোমরা অনেক সুন্দরীদের দেখতে পাও, তারা যখন নিউজ প্রচার করে তোমার কাছে মাঝে মাঝে মন চায় ইসরে ও যদি একটা আমার সাথে কথা বলতে পারে, এটা কি পসিবল না? ও কিন্তু একাই বলে যাচ্ছে, তুমি বললো কি এটা লাভ হচ্ছে না, এটা কি বলে কি সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স মানে কি এক সময় শুধু একদিকে ডাটা যায়, সেটা ওয়াকি টকি। এটা কেমন? এক সময় একদিকে ডেটা মানে আমিও আপনাকে মনে করেন আপনি আমি তথ্য আদান প্রদান করতেছি, আমি আপনাকে পাঠাতে পারবো, আপনিও আমাকে পাঠাতে পারবেন, কিন্তু সেম সময়ে না। মানে একই সময় চাইলে আমরা দুজন কথা বলতে পারবো না, জাস্ট একই মানে এখন আমি বলবো পরে আবার আপনি শুনবেন, আমি শুনবো, বাট একই টাইমে এই যে আমরা এখন একসাথে কথা বলতেছি এটা পসিবল না। হয়তো আমি বললে তুমি স্টপ, তুমি বললে আমি স্টপ। এটাকে কি বলে? হাফ ডুপ্লেক্স। এটাকে একটা উদাহরণ কি ওয়াকি টকি। কেমন? এটা যারা ওয়াকি টকি ইউজ জানে না ওরা এটা জানবে না। যেমন দেখবা ওয়াকি টকি সম্ভবত পুলিশের ইউজ করে, তো ওরা যখন কথা বলে শুনতে থাকে, আবার এরপর ওরা কথা বলতে পারে। আসলে এরপর হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। একই সময় দুই দিকে ডাটা যায়, তুমি বলে আই লাভ ইউ, সেও বলে আই লাভ ইউ, দুজনে যে কথা বলতে বলতে কথা কাটাকাটি করতে করতে সে বলে আই লাভ ইউ টু, তুমি বলছো আই লাভ ইউ ডাবল টু। এই যে আমরা দুজনে একসাথে সাথে মানে সোজা বাংলাদেশের ফোনে যেভাবে আমরা কথা বলি, এটা কি বলে কি আমার ফুল ডুপ্লেক্স। তখন মনে করি আমার এই ভিডিওটা তোমার কাছে মনে হচ্ছে ইসরে সুফিয়ান ভাই লাভ বলতে, যদি আমি তাহলে বলতে পারতাম, এই যে বলতে পারতাম, বলতে পারছো তুমি, পারো না, এটাকে কি বলবো তাহলে? সিমপ্লেক্স। ওকে ফাইন। আসো সো এই জিনিসগুলো এটার মধ্যে এখানে একটু কনফিউশন থাকতে পারে, যেমন হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স, এটা দুইটার মধ্যে হচ্ছে আমিও পাঠাতে পারবো, আপনিও পাঠাতে পারবেন, বাট একই সময় না। যেটা একই সময় না এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, যেটা একই সময়ে পাঠাতে পারবো এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ওকে ফাইন। আশা করি ক্লিয়ারেন্স মানে প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। এবার ডাটা ট্রান্সফার মেথডটা কি? মেথডের মধ্যে এখানে কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে প্যারালাল, সিরিয়াল, ব্লক, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস। আচ্ছা প্যারালালটা হচ্ছে, আচ্ছা প্যারালাল আগে সিরিয়ালটা বলি। যেমন মনে করেন আমার থেকে ডেটা আছে এ বি সি ডি, 4টা ডেটা আছে, তাহলে আমি আপনাকে ডেটা পাঠালাম, প্রথমে কি যাবে এ, তারপর বি, তারপর সি, এটা হচ্ছে কি সিরিয়াল, মানে সিরিয়ালি পাঠাইলাম আমি। আচ্ছা প্যারালাল কিন্তু আমরা ইংলিশেও পড়ছি, কিন্তু প্যারালালিজম মানে প্যারালালিজম জিনিসটা আমরা কি পড়ছি, মানে এদিকে যা ওইদিকে তা, মানে সমান সমান জিনিসটা, এটাও কি ওয়ান কাইন্ড অফ এরকম? আমি আগে বলছি সিরিয়ালটা, মানে আমি সিরিয়ালি পাঠাচ্ছি, সিরিয়ালে আছো, সিরিয়ালি পাঠাচ্ছি, মানে প্রথমে এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, একটার পর একটা সিরিয়াল পাঠাচ্ছি। ওকে ওকে এটা সিরিয়াল। আর প্যারালালটা হচ্ছে একসাথে একাধিক পাঠাবো,
মানে এ বি সি বা এ প্যারালাল বি হচ্ছে একসাথে অনেকগুলোকে বিটকে একসাথে পাঠানো। হ্যাঁ, যেমন এ বি তারপর সি ডি এরকম একসাথে পাঠাবো। ওকে ফাইন। এর মধ্যে ব্লক ট্রান্সমিশন যেটা আছে, মনে করেন আমার থেকে এ বি সি ডি ই এফ অনেকগুলো ডেটা আছে, আমি সবগুলোকে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে আপনাকে পাঠিয়ে দিলাম, এটা হচ্ছে একটা কি ব্লক ট্রান্সমিশন। ব্লক ওকে। আর এছাড়া এখানে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস আছে। এখন সিনক্রোনাসটা হচ্ছে কি, আচ্ছা সিনক্রোনাসের আগে অ্যাসিনক্রোনাসটা বলি। অ্যাসিনক্রোনাসটা হচ্ছে মানে আমি আপনাকে যখন ইচ্ছা তখন, মনে করেন আমি আপনাকে যখন ইচ্ছা তখন মেল করতে পারবো, কোনো রেস্ট্রিকশন নাই, যখন ইচ্ছা তখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবো, কোনো রেস্ট্রিকশন নাই, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। ওকে। সিনক্রোনাসটা হচ্ছে মনে করেন আমি আপনাকে ভিডিও কল দিতে চাচ্ছি, আপনি নাই, তাহলে আমি কিভাবে দিব? মানে এটা হচ্ছে কি, অ্যাসিনক্রোনাসটা হচ্ছে কি সময়ের মিলের প্রয়োজন নেই, আমার যখন ইচ্ছা তখন পাঠাইতে পারতেছি। সিনক্রোনাসটা হচ্ছে সময়ের মিলের প্রয়োজন, অর্থাৎ আমি আপনাকে ভিডিও কল দিছি, আপনার রিসিভ করা লাগবে, এটা হচ্ছে কি সিনক্রোনাস। ওকে ফাইন। ওকে, তার মানে এই সময়ের ডিফারেন্স আছে আমার অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস। ওকে ফাইন। আসো তাহলে এই জায়গা থেকে, আচ্ছা এখানে কিন্তু আমরা একসাথে করে দিছি। প্যারালাল মানে একসাথে পাঠানো, সিরিয়াল মানে একটা করে পাঠানো, সিন মানে হচ্ছে সময় মিলে, মানে অ্যাসিনক্রোনাস যখন সময় না মিলে। ওকে ফাইন। আসো তাহলে এরপর আসো তাহলে আমাদের এছাড়াও চ্যাপ্টার 2 এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো হচ্ছে কি মানে ওরা নিজেদের কি হলো ওয়াইফাই আর ওয়াইফাই আছে, ওয়াইম্যাক্স আছে, তারপর কিছু নেটওয়ার্ক আছে, প্যান ল্যান ম্যান, এগুলো থিওরি কিছু আছে যেগুলো ওরা নিজেরা বাসায় পড়লে হবে, পড়তে হবে। ওকে ফাইন। আসো তাহলে এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। কয়েকটা কেবল আছে, একটা টুইস্টেড পেয়ার কেবল আর একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল আর অপটিক্যাল ফাইবার, এগুলো হচ্ছে একটু নিজেরা পড়া লাগবে, এগুলো হচ্ছে আমরা যতই চিল্লাই ওদের মাথায় ঢুকবে না, এগুলো নিজে না বললে নিজের একটু পড়তে হবে। আসো আমি তোমাদের কাজ জ্বালাবো না, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার এবং ফিফথ চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টারের যেগুলো এগুলো একটু বড় আছে ম্যাথ টাইপসের, সো এগুলোতে আমি কোনো ইন্টারাপ্ট করবো না, তোমাদের আকিব ভাই যে তোমাদের আইসিটি এতদিন ধরে পড়া আসছে আমাদের পেইড ব্যাচে, সো এই চ্যাপ্টারগুলো কি ওদেরকে জাস্ট মূল পয়েন্টগুলো ধরে দিবা, নাম্বার সিস্টেম থেকে আমরা যত রূপান্তর থেকে প্রশ্ন আসে কোনটা কোন, এই যেগুলো একটু ধরে দাও, তাহলে আমি আর এখানে মানে ইন্টারাপ্ট না করি, তুমি কথা বলো ডিজিটাল ডিভাইস থেকে তোমার গেট থেকে যেগুলো আসে এগুলো ওদেরকে বুঝিয়ে দাও। ওকে, শুভকামনা। কেমন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি 5টা চ্যাপ্টার বুঝতে পারবা, মানে তুমি এখানে এখন দেখলে 5 চ্যাপ্টার পুরো বেসিক তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, এরপর তুমি জাস্ট বই থেকে ভালো করে পড়বা। আর আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমাদের সিকিউ এমসিকিউ শর্ট আসবে, ওয়ান শটে ফুল সিকিউ ফুল এমসিকিউ সব কভার হয়ে যাবে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আগে লেটস স্টার্ট। ঠিক আছে। আচ্ছা আমাদের চ্যাপ্টার 3 এর মধ্যে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এখন আমি দুইটা পার্টই রাখছি, এখন এখানের মধ্যে যতগুলো টপিক আছে সবগুলো টপিক আমি ব্রিফলি দিছি। এখন প্রথম হচ্ছে কি নাম্বার সিস্টেম। আচ্ছা নাম্বার সিস্টেম আমরা জানি কি, নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতি হচ্ছে কি 4 প্রকার, একটা হচ্ছে কি ডেসিমাল, এটা হচ্ছে কি বেস 10, আর এটা হচ্ছে কি বাইনারি, ওটার বেস 2, একটা অক্টাল ওটার বেস 8, আর একটা হেক্সাডেসিমাল যেটার বেস হচ্ছে কত 16। এখন আমাদের মধ্যে এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে, এখন কোশ্চেন আসবে কি, এখন আমাদের বলবে কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে এই তিনটা সংখ্যাতে রূপান্তর, অথবা এই তিনটা সংখ্যা থেকে কি ডেসিমাল বা 10 বিটের সংখ্যায় রূপান্তর। আরেকটা আছে কি হেক্সাডেসিমাল থেকে আমাদের কোথায় আসতে পারে, হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল। আমি 4টা ভাগে ভাগ করছি, এখন 4টা তোমরা কিভাবে করো আমি জাস্ট শর্টলি দেখাই দেব যেন তোমাদের সুবিধা হয়। এখন প্রথমে দেখো, প্রথমে আমি রাখছি কোনটা, ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিয়ে যাওয়া নিয়ম। আচ্ছা যখনই এরকম সংখ্যা দিবে এখানে দেখা আছে কি 10, অর্থাৎ মানে কি 10 ভিত্তিক সংখ্যা, 10 ভিত্তিক মানে জানি কি ডেসিমাল। এখন আমাদের যে কোনো বাইনারি থাকুক, অক্টাল থাকুক, হেক্সাডেসিমাল থাকুক, এখান থেকে যদি আমাদের ডেসিমালে নিয়ে যেতে বলো তখন কি করব আমরা, এখন আমরা প্রত্যেকটা সংখ্যাকে তার বেশ সংখ্যা দ্বারা গুণ করব, অর্থাৎ কি করব প্রথমে 1 গুণ 2, প্রত্যেকটা সংখ্যাকে বেশ সংখ্যা, তারপর মাঝখানে দেবো কি প্লাস, এরপর 1 গুণ 2, আবার আছে কি তো 0 গুণ 2, 0 গুণ 2 প্লাস আবার কত 0 গুণ 2। এখানে কি করতেছি, প্রথম 1 এর সাথে বেস গুণ, আবার 1 এর সাথে বেস গুণ, 0 এর সাথে বেস গুণ, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা কি করা লাগবে, বেসের সাথে কি করা লাগবে, গুণ করা লাগবে। এরপর কি 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 নিচে লিখতেছি, এরপর হচ্ছে আবার প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। এটা হচ্ছে প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে এর বেশ সংখ্যা দ্বারা গুণ করব। এরপর কি করব, এরপর হচ্ছে যেখানে আমাদের দশমিক আছে, দশমিক কত সংখ্যা পর আছে 1 2 3 4 5 5, তাহলে এখানে কত নম্বর 1 2 3 4 5। এখন কি করব, যেখানে দশমিক ছিল এর আগের সংখ্যা বেসের উপর, এখানে হচ্ছে কি এটা হচ্ছে আমার ডান দিক, এটা হচ্ছে বাম দিক, তাহলে ডান দিক থেকে বেসের উপর কি দিব 0 1 2 3 এভাবে, তাহলে বেসের উপর 0 1 2 3, তারপর কি দিব 4। এখন কি করব, শূন্যর পরে যে সংখ্যাগুলো আছে ওগুলাতে দিব কি -1 -2। এটা হচ্ছে আমাদের মূল কাজ। প্রথমে প্রত্যেকটা সংখ্যাকে তার বেশ সংখ্যা দ্বারা গুণ করব, মাঝখানে কি দিব যোগ চিহ্ন দিব,
তারপর দশমিকের আগের সংখ্যাগুলোকে কি 0 1 2 3 এভাবে দিব, দশমিকের পরের সংখ্যাগুলোকে কি দিব -1 -2 -3 এভাবে। এখন আমি এটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, তোমাদের জাস্ট নিয়মটা দেখাই দিলাম, ক্যালকুলেশন করবা তোমরা। এরপর আসো, এরপর আরেকটা কোশ্চেন আসতে পারে, এটা কি, ওইটা হচ্ছে এখন আমরা কি করলাম বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে কি নিলাম ডেসিমেলে নিলাম। এখন কি আসতে পারে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল, এটা কি একদম উল্টা। যখন এখানে 10 আছে মানে কি আমরা বুঝতেছি এটা হচ্ছে কি ডেসিমাল, আর এখানে 8 আছে মানে বুঝতেছি কি অক্টাল। এটা কি করব, এখানের মধ্যে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে দশমিকের আগের সংখ্যা, একটা হচ্ছে দশমিকের পরের সংখ্যা। এখন আমরা যখন ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল নিব, দশমিকের আগের সংখ্যা কি করতে হবে, যেই সংখ্যাতে নিচ্ছি কোথায় অক্টালে, ওই সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 125 কে কি করব 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করে কি করব, এখানে লিখব কি ভাগফল, আর এখানে লিখব কি ভাগশেষ। আচ্ছা সাপোজ মনে করো এখানে আসলো কত 15, আমি ক্যালকুলেশন করতেছি না, এখানে আসলো মনে করো 1, তারপর আবার 8 দিয়ে ভাগ করলাম, এখানে আসলো কত 8, এখানে মনে করো 0। আমি ক্যালকুলেশন করে তোমাদের জাস্ট দেখাচ্ছি। 125 কে প্রথমে 8 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এটা আসতেছে, এটা হচ্ছে কি দশমিকের আগের সংখ্যা। এরপর কি করব, দশমিকের পরের সংখ্যা, দশমিকের পরের সংখ্যা হচ্ছে একটা কি আছে, একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে কি পূর্ণাংশ। এখন দশমিকের পরের সংখ্যা যেগুলো আছে ওইটাকে কি করব গুণ করব, দশমিক আর 0 গুণ কত দিব 8, গুণ করে কি করব এখানে লিখব, এটাতে মনে করো আসলো আমার 4.8, তাহলে কি করব এখানে লিখব এখানে লিখব 0.8 আর এখানে লিখব কি পূর্ণাংশ কত 4, ঠিক আছে। এখন আমরা উত্তর নিব কি, এটাতে নিব এখান থেকে উপরে, আর এখানে নিব কোথা থেকে ভগ্নাংশ থেকে। তাহলে এটা হচ্ছে কি আমরা যদি ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করি, এটাও আমি ক্যালকুলেশন করতেছি না, তোমাদের জাস্ট আমি নিয়মটা দেখে দিচ্ছি, কোন নিয়মে করবা ক্যালকুলেশন করবা তোমরা। এরপর দেখো, এরপর আরো একটা আসতে পারে, এটা কি, ওইটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টালে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এখন দেখো যখন আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিতে বলবে, আমরা অক্টাল থেকে ডাইরেক্ট হেক্সাডেসিমালে নিতে পারি না, প্রথমে আমাদের কি করতে হবে বাইনারিতে নিতে হবে। তাহলে বাইনারিতে কিভাবে নিব, প্রথমে প্রত্যেকটা অক্টাল সংখ্যাকে কি করব 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা নিব। মনে করো কত 2 এর বাইনারি আসলে মনে করো 0010011, 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা। 4 বিট না হলে কি করব আগে শূন্য দিব দশমিকের আগে গুলাতে, যদি দশমিকের পরে হয় পরে শূন্য দিব। তারপর আবার আসলে মনে করো 1110। আচ্ছা আমি আর করতেছি না, দেখাই দিচ্ছি দেখো। এখন আমাদের আসলে কি প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে কি করলাম, প্রত্যেকটা অক্টাল সংখ্যাকে 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা নিলাম। এরপর কি করব আমরা কি করব 3 বিট করে নিব। আচ্ছা এখানে দশমিক সহ দিয়ে দিই যেন বুঝতে সুবিধা হয়, 0011। আচ্ছা এখন কি করব আমরা প্রথমে 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা নিব, এরপর কি করব 3 বিট করে নিব। তাহলে 3 বিট করে কিভাবে নিব, দশমিকের আগে 3 বিট, এখানে 3 বিট, এখানে দেখো 2 বিট হয়েছে, আগে একটা শূন্য দিব 3 বিট করার জন্য। এটাতে কি করব পরে 3 বিট নেব, এখানে 3 বিট হয়েছে, যেহেতু 1 এর পর কিছু নাই তাহলে দুইটা শূন্য দিব, দুইটা শূন্য দিয়ে কি করব 3 বিট করব। প্রথম কাজ হচ্ছে কি 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা নিব, এরপর হচ্ছে কি আমরা 3 বিট করে ধরব। এখন 3 বিটগুলো কি করব, এই প্রত্যেকটা 3 বিট এগুলো হচ্ছে কি অক্টাল সংখ্যা, এই প্রত্যেকটা 3 বিট বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যার আমরা অক্টাল মান নিব, মানে ক্যালকুলেটরের মধ্যে কি করবা বাইনারি সংখ্যাটা বসাবা, ওইটার অক্টাল মান কি ওইটা লিখবা। আর আরেকটা আসতে পারে কি হেক্সাডেসিমাল থেকে অক্টাল করো। এখন এটা হচ্ছে ঠিক সেম উল্টা, অর্থাৎ আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার সময় কি করছি, প্রথমে 4 বিট করে বাইনারি সংখ্যা নিছি, এরপর 3 বিট নিছি, ওই 3 বিটের কি নিছি অক্টাল মান। এখন যদি আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টাল নিই, তাহলে কি করব, তাহলে আমরা 4 বিট করে মান নিব, 3 বিট করে মান নিব, প্রথমে প্রত্যেকটা বাইনারি সংখ্যা 3 বিট করে মান নিব, ওই 3 বিট করে মান নেওয়ার পর এখানে আমরা কি 3 বিট করে নিছি না, ওইটা নিব কয় বিট করে 4 বিট করে, এখানে বাইনারি সংখ্যা নিব কয় বিট করে 4 বিট করে, 4 বিট করে নিব, ওই 4 বিটের আমরা হেক্সাডেসিমাল মান লিখব, অর্থাৎ উল্টা। প্রথমে হচ্ছে কত বিট, প্রথমে হচ্ছে 4 বিট, এরপর হচ্ছে কি 3 বিট, আরেকটা হচ্ছে কি প্রথমে হচ্ছে 3 বিট, এরপর হচ্ছে কি 4 বিট। এটা মাথায় রাখবা, এটা যদি মাথায় রাখো তাহলে এগুলা থেকে আসতে পারবা। আচ্ছা এগুলো হচ্ছে একদম ধরাবাঁধা নিয়ম যেগুলা। এখন তোমাদের যদি পরীক্ষা যদি আরেকটু কঠিন করতে চাই তখন কি করবে, এখন বলতে পারে 3 ভিত্তিক সংখ্যা কি, অর্থাৎ তোমাদের কি এভাবে দিয়ে দিতে পারে, মনে করো 1
2 0, এখানে বেস দিয়ে দিল 3। তাহলে আমাদের কি তোমাদের বেস থাকলে কোনটা থেকে কোনটাতে, মানে যে অন্য কোনো যদি বেস দেওয়া থাকে তখন কি করবো, ওইটাকে ডেসিমেলে নিয়ে যাবা, ডেসিমেলে নিয়ে গিয়ে যেই সংখ্যাতে রূপান্তর করতে বলছে ওই সংখ্যায় রূপান্তর করে দিবা, তাহলে ইজি হয়। আচ্ছা, এরপর আসো, এটা তো দেখাইলাম। এরপর আরেকটা কোয়েশ্চেন আছে সব থেকে ইম্পর্টেন্ট, ওইটা হচ্ছে কি পরিপূরক। পরিপূরক থেকে আমাদের প্রত্যেক বছরই দেখবে একটা না একটা কোয়েশ্চেন আসে। পরিপূরক কি করে? পরিপূরক হচ্ছে কম্পিউটারে সব ধরনের গাণিতিক কাজ সম্পন্ন করে। এখন পরিপূরক থেকে কোয়েশ্চেন আসবে, দেখো একদম এইভাবে হুবহু এরকম। দেখো বলছে কি 35 10 থেকে 25 10 বিয়োগ করো 2 এর পরিপূরক ব্যবহার করে। এখন পরিপূরক থেকে আসবে কি, এইটা এই সংখ্যা থেকে এই সংখ্যা যোগের মাধ্যমে বিয়োগ করো বা বিয়োগ করো এরকম বলবে। তখন কি করবা তোমরা, যেই রাশিটা দেওয়া আছে, কত কত দেওয়া আছে 35 কত 10 বিয়োগ করতে বলছে কত 25 10। এখন কম্পিউটার তো মাইনাস চিহ্ন বুঝে না, তখন আমরা কি করব, যোগের মাধ্যমে বিয়োগ করতে বলছে, অর্থাৎ এখানে কি থাকতে হবে, যোগ থাকতে হবে। এখন দেখো এটার মধ্যে আগে মনে মনে কিছু নাই, মানে কি আছে, প্লাস আছে। তাহলে এটা কি লিখবো, প্লাস 35 10। এখন এই প্লাসটাকে আমরা কি করব, বাইরে আনবো, এই মাইনাসটাকে ভিতরে দিব। তাহলে কি দিব, প্লাস মাইনাস 25 10। তাহলে দেখো এখানে প্লাস আছে, কিন্তু প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, ওই জন্য প্লাসটা বাইরে দিলেও কোনো সমস্যা নাই। এখন এটা আমরা একটা রাশি নির্ণয় করছি। এরপর কাজ হচ্ছে, যেইটা মাইনাস ফিগার আসছে ওই মাইনাস ফিগারেরটা কি করব, 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করার নিয়ম হচ্ছে, প্রথমে এই সংখ্যাটার 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা বের করব। 8 বিট না হলে কি করব, আগে শূন্য দিব। প্রথম হচ্ছে কি 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা বের করব। এরপরের কাজ হচ্ছে, এটা হচ্ছে কি 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা। এখন আমরা কি করব, একের পরিপূরক। একের পরিপূরক কিভাবে করব, এখানে এই 8 বিট সংখ্যার মধ্যে যেগুলো জিরো আছে, যে সংখ্যাগুলো জিরো আছে জিরোগুলোকে কি করব, 1 করে দিব, আর যেগুলো 1 আছে 1 গুলোকে কি করে দিব, 0 করে দিব। এরপর এই সংখ্যার পর কি করব আমরা, যদি 0 কে 1 করি, 1 কে 0 করে কি আসবে, একের পরিপূরক। এর সাথে আমরা কি করব, 1 যোগ করব। যদি 1 যোগ করি তাহলে কি হয়, আমাদের 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক করার পর আমরা এটার বাইনারি সংখ্যার সাথে এই 2 এর পরিপূরকে যে সংখ্যাটা আসবে ওইটা কি করে দিব, আমরা বিয়োগ করে দিব। তাহলে 2 এর পরিপূরক শেষ। এখন যেহেতু এটা কি শর্ট টিপস, ওই জন্য একদম পুরো বড় করে দেখানো সম্ভব না, ওই জন্য আমি তোমাদের শর্টলি দেখাই দিয়েছি, জাস্ট তোমাদের ধাপটা দেখাই দিয়েছি, কোন ধাপ থেকে কোন ধাপ যাবা এটা। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের গেট। আচ্ছা, আমাদের গেট হচ্ছে, আমাদের 7 ধরনের গেট আছে। প্রথমে হচ্ছে 2 ধরনের গেট, একটা হচ্ছে কি, একটা মৌলিক গেট, একটা যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে 3টা, যৌগিক গেট হচ্ছে কয়টা, 4টা। এখন মৌলিক গেট আছে কি, অর গেট, এন্ড গেট, নট গেট। আর যৌগিক গেট আছে কি, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট। এখন এখানের মধ্যে দেখো কোশ্চেন, এখানে আমি যে তোমাদের যখন পড়াইছিলাম এখানে কি দেওয়া ছিল, হ্যাঁ অর গেটের মধ্যে এখানে যে সত্যক সারণীটা আছে সত্য সারণী দেওয়া ছিল। এখন তো কোশ্চেনের মধ্যে তো তোমার এইভাবে দেওয়া থাকবে না, কোশ্চেনের মধ্যে তোমার এখানে উপরে অর গেট লেখা থাকবে না, তোমাদের শুধু এই সত্য সারণীটা দেওয়া থাকবে। এখন তোমাদের জিজ্ঞেস করবে, এখন উপরে যে গেটটা আছে এটা কোন গেট, তখন তোমরা কি করবা, এখন সহজে মনে রাখার জন্য, এখন তোমরা এটা তো শিখাইছি কি, 0 সাথে 0 যোগ করলে 0 হয়, 0 সাথে 1 যোগ করলে 1 হয়। এখন পরীক্ষার হলের মধ্যে তোমরা 7টা গেট সত্য সারণী একে করতে পারবা না, ওইটা করতে গেলে অনেক সময় প্রয়োজন। তাহলে সহজে মনে রাখা যায় কিভাবে। এখন দেখো এটার মধ্যে কি আমরা দেখতেছি, অর গেটের মধ্যে প্রথমটা হচ্ছে কি 0, এরপরে যে 3টা আছে এই 3টা হচ্ছে কি 1। আবার এন্ড গেটের মধ্যে দেখবো কি উল্টা। আচ্ছা, আমরা এখন আছে হচ্ছে চতুর্থ চ্যাপ্টার, রাইট? থার্ড চ্যাপ্টার, ও সরি, থার্ড চ্যাপ্টারের ওই যে সেকেন্ড পার্টে ডিজিটাল জিবে, যে কারণে মূলত গেট থেকে প্রশ্ন আসে। সো গেট, মৌলিক গেট, যৌগিক গেট, মানে টোটাল কয়টা গেট পড়ে আমার? 7টা গেট। এখন উদ্দীপকে প্রশ্ন আসে কিভাবে, যে হয়তো তোমার এরকম দেওয়া থাকতে পারে যে এমন একটা গেট যেটার আউটপুট, এটার উপরটা থাকবে না, এই নিচের পার্টটা থাকবে, জাস্ট এই যে যেটার ইনপুট গুলো দেওয়া থাকবে নাকি আউটপুটে দেওয়া থাকবে, মানে উপরের পার্ট এই নিচের পার্টটা দেওয়া থাকবে। এখানে তো অর গেট লেখাই আছে, মানে এই জিনিসটা থাকবে না, থাকবে যে জাস্ট এই নিচের জিনিসটা। এই নিচের জিনিসটাতে করে চিনবে কিভাবে, জাস্ট আউটপুটটা দেখে। সেটা কি অর, যদি অর গেট হয়, অর গেটের আউটপুটটা কি, জাস্ট প্রথমটা 0 বাকিগুলো 1, জাস্ট এইটুক দেখে সে বুঝতে পারবে এটা কোন গেট, অর গেট। এরপরে বাকিটা সে নিজেই এটাকে চিত্র আঁকতে পারবে, রাইট? ওকে, ফেন আসো। এরপর হচ্ছে এন্ড গেট। ওকে, এখন এন্ড গেটের ক্ষেত্রেও সেম, মানে ওইটা ওরা জাস্ট এই ক্ষেত্রেও সেম, মানে এই জিনিসগুলো সংখ্যাগুলো দেওয়া থাকবে, ওকে কি করতে হবে, চিনতে হবে যেটা কোন গেটের কথা বলছে। কিভাবে চিনবে,
এটার মধ্যে হচ্ছে এন্ড গেট অর গেটের উল্টা। ওকে, এখানে প্রথমে 3টা 0 একটা 1, অর গেটে ছিল একটা 1 একটা 1 একটা 0 বাকিগুলো 1, আর এখানে হবে বাকি সবগুলো উপরের গুলো 1 জাস্ট নিচে একটা, সরি বাকি উপরে 3টা 1, সরি উপরে 3টা 0 একটা 1 নিচে 1, মানে জাস্ট অর গেটের উল্টাটা হচ্ছে এন্ড গেট। আর এন্ড গেট মানে কি আকি গুণের গেট, গুণ বোঝায়, মানে ওর পরীক্ষা হলে বলবে এটা কোন গেট চিত্র সমাক, রাইট? সো ও জাস্ট এটুক দেখে বুঝবে এটা কি এন্ড গেট, দেন ও চিত্র সহ পরীক্ষা হলে আঁকবে। এরপর আগে কোন গেট আছে? নট গেট। নট গেটটা ইজিলি দেখলে বুঝবে। নট গেটের মধ্যে কি আমরা জানি একটা ইনপুট একটা আউটপুট, অর্থাৎ স্যার নট গেটের মধ্যে কি এখানে দুইটাই আউটপুট থাকবে, একটা 1 একটা 0। এটা দেখলে তো নট গেট বুঝবে। এটা তেমন আসে না, এটা একদমই আসবে না, নট গেট একদমই আসবে। ওকে ফাইন, ওকে নট গেটের পর এরপর হচ্ছে নট গেটের পর এন্ড গেট আছে আর একটা হচ্ছে নর গেট আছে। ওকে দেখো এখানে নর গেটটা হচ্ছে ভাইয়া, নর গেটের মধ্যে আমরা কি দেখছি একটা 0 আর 3টা 1। এখানে নরের মধ্যে এটা একটু দেখিয়ে দিই। এখানে নরের অর মানে হচ্ছে কি প্লাস, আর এন মানে হচ্ছে কি নট, অর্থাৎ কি বার। আর আমরা বার মানে কি জানি, যখন বার আসবে বারের কাজ হচ্ছে শূন্যকে কি করে দিবে 1 করে দিবে, আর 1 কে করে দিবে কি 0 করে দিবে। দ্যাট মিন্স নর মানে প্রথমে আমাদেরকে অর বার করতে হবে, অর মানে তো যোগ। এখন অর তো আমরা পড়ছি প্রথমে 0 এরপরে 3টা 1। এখন এখন এটা তো শুধু অর, এটা হচ্ছে নর। এন এর কাজকে 1টাকে উল্টাই বার করে দেওয়া, মানে শূন্য করে দেওয়া। তাহলে 0 মানে 1, 1 মানে 0, 1 মানে 0, 1 মানে 0। দ্যাট মিন্স প্রথমে থাকবে 1, বাকি 3টা হচ্ছে 0। এটা আমার কি নর গেট। ওকে ফাইন। নর হচ্ছে কি অরের বিপরীত। অরের মধ্যে একটা 1 থাকে, একটা 0 থাকে, 3টা 1। নরের মধ্যে একটা 1 থাকবে, 3টা 0। ওকে ফাইন, আসো নর গেটের পর এরপর হচ্ছে কি নেন গেট। নেন গেট হচ্ছে এই যে এন্ড গেটের বিপরীত, রাইট? ওকে ফাইন। তাহলে এন্ড গেট আমরা কি পড়ছি, একটা 0 বাকিগুলো 1, এটা দিয়ে দিবে 0 হয়ে যাবে 1, আর 1 গুলো হয়ে যাবে তোমার 0। এটা কি আমাদের স্লাইডে মিস্টেক হয়েছে? এখানে 1টা 1 এর হয়ে গেছে। আচ্ছা এটা স্লাইড একটু ভুল হয়েছে। না এটা এখানে ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। এটা এন্ড গেটের মধ্যে আমরা জানি 3টা 0 একটা 1। আচ্ছা, তাহলে এই জায়গাটা মিস্টেক হয়েছে। এন্ড গেটে আমরা হচ্ছে 3টা 0 একটা 1, আর যেহেতু এটা উল্টে যাবে এন্ড গেট মানে নেন গেট মানে এন্ড গেটের উল্টাটা। দ্যাট মিন্স 0 উল্টা 1, 0 উল্টা 1, 0 উল্টা 1, আর 1 উল্টে 0। ওকে ফাইন, তাহলে স্লাইডটা একটু এডিট করে নিব। ওকে আচ্ছা, এরপরটা হচ্ছে এক্সঅর গেট, এক্সনর গেট। আচ্ছা, এটা আমি ব্রিফলি একটু বলি। এক্সঅর গেটের মধ্যে হচ্ছে, আচ্ছা দেখাইলে আরো সুবিধা হবে। আচ্ছা, এক্সঅর গেটের মধ্যে দেখেন এটা এক্সনর। ও এক্সনর। ওকে, আচ্ছা এক্সঅর গেট। এক্সঅর গেটের মধ্যে দেখেন প্রথমটা 0, শেষেরটা 0, মাঝখানে দুইটা হচ্ছে 1। তাহলে এক্সঅর মানে হচ্ছে প্রথমটা 0, নিচেরটা 0, মাঝখানে দুইটা 1। এটা হচ্ছে এক্সঅর। এক্সনরের মধ্যে দেখেন, এক্সনরের মধ্যে প্রথমটা 1, শেষেরটা 1, মাঝখানে দুইটা 0। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা আবার একটু দেখি তো, ভুলে যাবে কিন্তু। এক্সঅরে কি উপরে 0, নিচে 0, মাঝখানে 1। আর যদি বলে এক্স নর, তাহলে উপরে 1 নিচে 1, উপরে 1, এতক্ষণ ছিল উপরে 0 নিচে 0 মাঝখানে, এখন হবে উপরে 1 নিচে 1, 1 1 মাঝখানে 0। আরো সহজে বলা যায় এক্সঅর গেটের মধ্যে মাঝখানে দুইটা 1 থাকবে। ওকে, তাহলে বাকি দুইটা ভেরি কি থাকবে? সিম্পল। তাহলে এক্সঅর হচ্ছে এক্সঅরে মাঝখানে দুইটা 1, এক্স নরে মাঝখানে দুইটা 0। হ্যাঁ, এটা আরো ইজি। আর এক্সঅর আর এক্সনর গেটের মধ্যে কিছু সূত্র আছে, যেমন এক্সঅর বি সমান কি a বার b প্লাস ab বার, আর এক্সনর গেটের মধ্যে সূত্র হচ্ছে কি a প্লাস b হোল বার সমান ab প্লাস a বার b বার। এগুলো হচ্ছে আমাদের যখন আমরা হাফ এডার ফুল এডার করব, বা আমাদের যখন বুলিয়ান সরলীকরণ দিব, তখন আমাদের প্রয়োজন হবে এগুলো। ওকে, আচ্ছা, এখন বুলিয়ান সরলীকরণের মধ্যে তো কিছু সূত্র আছে, আমরা সূত্র ছাড়া ম্যাথ কিভাবে করব? এখন বুলিয়ান সরলীকরণের মধ্যে যেহেতু অনেকগুলো ম্যাথ আছে, আমাদের ম্যাথের তো ফর্মুলা ছাড়া ম্যাথ করা যাবে না। এখানে জাস্ট ফর্মুলাগুলো দেওয়া, কোনটা থাকলে কি হবে। যেমন দেখো a প্লাস a বার থাকলে 1। এখন তুমি মনে করো তুমি সরল করছো, এখানে a প্লাস a বার আছে, তুমি এটা সমান যদি 1 না জানো, তাহলে ম্যাথটা কিভাবে করবা? ওই জন্য এখানে জাস্ট শর্টলি তোমাদেরকে এখানে কি ফর্মুলাগুলো দিয়ে দিলাম। আচ্ছা, ডি মর্গানের সূত্র, আর একটা হচ্ছে কি বিভাজন উপপাদ্য। ডি মর্গানের সূত্র হচ্ছে a প্লাস b বার, অর্থাৎ কি যদি a প্লাস b বার সমান, আচ্ছা এটা জাস্ট মুখস্থ করবে ডি মর্গানের সূত্রটা, আর একটা বিভাজন উপপাদ্য। এটা খুব ইম্পর্টেন্ট বিভাজন উপপাদ্য। এটা হচ্ছে a প্লাস bc, অর্থাৎ একটার মাঝখানে প্লাস একটার মাঝখানে গুণ। যখন তিনটা থাকবে তিন রকম, একটার মাঝখানে প্লাস আর একটার মাঝখানে গুণ, তখন হবে কি বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য সূত্র হচ্ছে প্রথমটার সাথে দ্বিতীয়টা প্লাস, প্রথমটার সাথে তৃতীয়টা প্লাস। এটা একদম কি সহজে মনে রাখার। আচ্ছা, এখন এগুলোর মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। দেখো এনকোডার, ডিকোডার, হাফ এডার, ফুল এডার। এখন তোমাদের উদ্দীপকে কিভাবে কোশ্চেন আসবে? উদ্দীপকে তো বলে দিবেন এটা হাফ এডার, এটা ফুল এডার। এখন দেখো
আমি লিখতেছি এখানে চিত্র আঁকা, তোমাদের উদ্দীপকের মধ্যে এভাবে চিত্রই আসবে, এভাবে চিত্র দিয়ে দিবে, বলবে এখানে কোনটা কি বা এটার মাধ্যমে এটা বাস্তবায়ন সম্ভব কিনা। আরেকটা লাস্ট, আচ্ছা এখন আমরা এনকোডার মানে জানি কি, এনকোডার হচ্ছে কি, এনকোডারের মধ্যে ইনপুট বেশি থাকে আউটপুট কম থাকে, ডিকোডারের মধ্যে ইনপুট কম আউটপুট বেশি। এখানে এটা হচ্ছে, এগুলাকে বলে কি ব্লক চিত্র। ব্লক চিত্রের মধ্যে এই পাশটা হচ্ছে ইনপুট, আচ্ছা বাম পাশটা হচ্ছে ইনপুট, ডান পাশটা হচ্ছে কি আউটপুট। তাহলে এখানে যেহেতু এই পাশে ইনপুট বেশি ওই পাশে আউটপুট কম, তার মানে আমরা বুঝতেছি কি এটা হচ্ছে কি এনকোডার, ইএন লিখতেছি এনকোডার। আর এটার মধ্যে হচ্ছে কি এ পাশে ইনপুট কম আউটপুট বেশি, তাহলে এটা হচ্ছে কি ডিকোডার, আমরা ডিকোডারে ডি লিখতেছি। তারপর আমরা জানি কি অ্যাডার, অ্যাডার কি করে বাইনারি সংখ্যা যোগ করে, তাহলে দুইটা বাইনারি সংখ্যা যোগ করে কোন অ্যাডার হাফ অ্যাডার, আর তিনটা বাইনারি সংখ্যা যোগ করে কোন অ্যাডার ফুল অ্যাডার। তাহলে এখানে দুইটা সংখ্যা মানে এটা এই এখানে দুইটা বর্তনী এখানে দুইটা, তার মানে এখানে দুইটা বাইনারি সংখ্যা যোগ করতেছে, আমরা বুঝতেছি এটা কি, এটা হচ্ছে কি হাফ অ্যাডার, এইচ এ লিখতেছি, এইচ এ মানে হচ্ছে কি হাফ অ্যাডার। এখানে তিনটা লাইন মানে কি তিনটা সংখ্যা, তিনটা বাইনারি সংখ্যা যোগ করতেছে, তাহলে এটা কি হবে, এটা হবে ফুল অ্যাডার। এটা হাফ অ্যাডার আর এটা হচ্ছে কি ফুল অ্যাডার। এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার আসতে পারে, হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের এই ব্লক চিত্র দিয়ে বলতে পারে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব কিনা, অথবা চিত্র 1 দ্বারা চিত্র 2 বাস্তবায়ন সম্ভব কিনা। আর যদি এনকোডার আর ডিকোডার আসে তখন বলতে পারে এখানে উপরে চিত্র 2টা কি এবং এটার কাজ কি ব্যাখ্যা করো, এভাবে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে দিয়ে আমাদের কি চ্যাপ্টার 3 মোটামুটি শেষ। চ্যাপ্টার 3 এর মধ্যে যতগুলো কন্টেন্ট ছিল সবগুলো শেষ। এখন আসছে কি চ্যাপ্টার 4। আচ্ছা চ্যাপ্টার 4 এর মধ্যে, চ্যাপ্টার 4 এর মধ্যে আমরা কি গেছে, সাধারণ ট্যাগ, টেবিল ট্যাগ, ইমেজ ট্যাগ, হাইপারলিংক, আর হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর হচ্ছে ওয়েবসাইট কাঠামোকে। আচ্ছা এগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ইমেজ ট্যাগ, হাইপারলিংক, টেবিল ট্যাগ, আর সাধারণ ট্যাগগুলো তো সবগুলোর মধ্যে আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট, আর ওয়েবসাইট কাঠামোটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আমরা HTML একদম খুবই গুরুত্বপূর্ণ, আমরা যে কোনো HTML যদি শুরু করতে যাই প্রথমে কি HTML কিভাবে শুরু করব, তারপর হেড ট্যাগের মধ্যে কি লিখবো, হেড ট্যাগের মধ্যে টাইটেল লিখি, তারপর হচ্ছে কি বডি ট্যাগ, বডি ট্যাগের মধ্যে HTML এর যতগুলো আমাদের কি আছে, যতগুলো আমাদের ইনফরমেশন দিবে সবগুলো লিখবো আমরা কোথায়, বডি ট্যাগের মধ্যে। এরপর এগুলো হচ্ছে একদম কি শর্ট ফর্ম, যখন আমাদের আন্ডারলাইন দেওয়া থাকবে তখন আমরা ইউ ইউজ করব, প্যারাগ্রাফ থাকলে পি ইউজ করব, তারপর ইটালিক লেখা থাকলে কি দিব, আই দিব, ডিলিট ট্যাগ মানে আমরা কিছু একটা লিখে ডিলিট করে দিলাম তখন কি দিব আমরা, ডিইএল। তারপর এসইউপি, এসইউবি এটা একটু লিখে দিই দেখাই, যখন মনে করো এ স্কয়ার আছে আর আছে এ 2, আচ্ছা এটা হচ্ছে কি পাওয়ার আর এটা হচ্ছে কি বেস, যখন স্কয়ার থাকবে তখন আমরা ইউজ করব এসইউপি, যখন নিচে বেস থাকবে তখন আমরা ইউজ করব কি এসইউবি। আর বিআর মানে হচ্ছে কি ব্রেক, অর্থাৎ আমাদের একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এখানে এক লাইন, এখানে এক লাইন, এখানে তিনটা লাইন, যখন আমরা একটা লাইন থেকে অন্য একটা লাইনে যাব তখন আমাদের বিআর ট্যাগ ইউজ করা লাগবে। বিআর ট্যাগ মানে হচ্ছে ব্রেক ট্যাগ, অর্থাৎ এই লাইন শেষ হলো আরেকটা লাইন শুরু। এখন বিআর ট্যাগটা আরেকভাবে আসতে পারে কি, বিআর ট্যাগ মানে বিআর ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নাই। আমরা জানি যে ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নাই ওটা হচ্ছে কি এমটি ট্যাগ, তাহলে বিআর ট্যাগ একটা এমটি ট্যাগ, এটাও মাথায় রাখতে হবে। তারপর টেবল ট্যাগ, টেবল ট্যাগ থেকেও কোশ্চেন আসে, টেবল ট্যাগটা ইম্পর্টেন্ট। দেখো টেবল ট্যাগের মধ্যে আমরা যে প্রথমে HTML শুরু করি, বডি ট্যাগ শুরু করি, হেড ট্যাগ শুরু করি, এগুলা লাগবে। এগুলোর পর যখন আমরা টেবল শুরু করব প্রথমে কি দিব, টেবল বর্ডার 1 দিব। তারপর টেবলের মধ্যে কি যদি আমরা রো এর ইনফরমেশন লিখি, টেবলের মধ্যে যদি রো এর ইনফরমেশন লিখি তাহলে টিআর দিব, তারপর টিএইচ আর টিডি, এগুলো হচ্ছে সরি রো শুরু করার জন্য হচ্ছে টিআর, যখন রো এর ভিতরে ইনফরমেশনগুলো লিখবো টিএইচ এবং টিডি দিব। যখন রো এর ভিতরে ততগুলো বোল্ড আকারে থাকবে, বোল্ড আকারে মানে কি গাঢ় করে লেখা থাকবে তখন আমরা ইউজ করব কি টিএইচ, যখন নরমালি লেখা থাকবে তখন ইউজ করব কি টিডি। আচ্ছা ক্যাপশন, ক্যাপশন হচ্ছে কি টেবলের যদি কোনো একটা নাম থাকে ওটা হবে কি ক্যাপশন। এরপর কলাম স্প্যান, রো স্প্যান এগুলা থেকে আসে, যখন মনে করো একাধিক কলাম, আচ্ছা দুইটা কলাম মিলে যদি একের অধিক কলাম মিলে যদি একটা কলাম হয় তাহলে হবে কি কলাম স্প্যান, আর একের অধিক রো মিলে যদি একটা রো হয় তাহলে হবে কি রো স্প্যান। দেখো লিখার নিয়ম হচ্ছে কি কলাম স্প্যান ইকুয়াল এখানে ডট দিছি, ডট মানে কি এখন মনে করো তিনটা কলাম মিলে যদি একটা কলাম হয় তাহলে কত হবে 3, অর্থাৎ আরো সহজে বুঝাই দিই দেখো, আচ্ছা মনে করো এইখানে যে উপরে যে কলামটা হওয়ার কথা ছিল কলামটা হয় না, অর্থাৎ কি
এটা যদি যাইতো তাহলে কত ভাগে ভাগ হইতো 2 ভাগে, তাহলে আমরা কি কল স্পেন ইকুয়াল টু কত লিখবো 2। আবার এখানে যদি এই রোটা না আসে, তাহলে যদি মাঝখানে যদি রো না আসে, এই রোটা আসে নাই, যদি এই রোটা আসতো তাহলে এটা কয় ভাগে ভাগ হইতো 2 ভাগে। যদি 2 ভাগে ভাগ হয় তাহলে আমরা রো স্পেন ইকুয়াল টু কত লিখবো 2 লিখবো। তাহলে যদি যেটা আসার কথা ছিল কিন্তু আসে নাই, আসলে কত ভাগে ভাগ হইছে 2 ভাগে ভাগ হলে 2, 3 ভাগে ভাগ হলে 3, 4 ভাগে ভাগ হলে 4। আর অ্যালাইন মানে কি, ওইটা লেখাটা মাঝখানে আছে, রাইটে আছে নাকি লেফটে আছে, শুধু ওইটা লিখে দিব। আচ্ছা, এরপর আরেকটা ইম্পর্টেন্ট টেক হচ্ছে কি ইমেজ ট্যাগ। এখন ইমেজ ট্যাগ লেখার নিয়ম কি, প্রথমে হচ্ছে কি img src ফোল্ডার নেম, ইমেজ নেম, ফোল্ডার নেম অথবা ইমেজের একটা নাম দিব, তারপর অল্টার হাইট ওয়াইড। আচ্ছা, ইমেজে হচ্ছে কাজ হচ্ছে কয়টা, 3টা কাজ। একটা হচ্ছে না 4টা কাজ। একটা হচ্ছে কি প্রথমে প্রত্যেকটা ইমেজের একটা না একটা নাম দেওয়া লাগবে, তারপর অল্টার। অল্টার মানে কি, এখন তোমাদের বললো কি এখানে এই নামের একটা মনে করো logo.jpg নামে একটা কি আছে ইমেজ আছে। এখন ইমেজটা যদি প্রদর্শন না হয়েও যদি অন্য একটা নাম, অর্থাৎ ইমেজের পরিবর্তে যেটা প্রদর্শিত হবে ওইটা হবে কোথায়, অল্টারে। তাহলে প্রত্যেকটা ইমেজে একটা সাইজ আছে, একটা হাইট, একটা ওয়াইড, ওইটা লিখে দিবা। এখন দেখো img মানে হচ্ছে ইমেজ, src মানে হচ্ছে সোর্স, ইমেজ নেম, ইমেজের নাম দেওয়াটা হচ্ছে কি ম্যান্ডেটরি। যখন ইমেজের নাম দেওয়া থাকবে না তখন image.jpg অথবা image.png দিয়ে ইমেজের নিজের থেকে একটা নাম দেওয়া লাগবে। এরপর হচ্ছে কি হাইপারলিংক। হাইপারলিংকও খুব ইম্পর্টেন্ট। হাইপারলিংক দেখো, হাইপারলিংক লিখার নিয়ম হচ্ছে href url লিংক টেক্সট। হাইপারলিংকের কাজ হচ্ছে কয়টা, 2টা। একটা হচ্ছে url আর একটা হচ্ছে কি লিংক টেক্সট। url মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হাইপারলিংক এর মধ্যে ইউআরএল দেওয়াটাও কি ম্যান্ডেটরি। যখন ইউআরএল দেওয়া থাকবে না তখন আমরা কি দিব, www. দিয়ে ইউআরএল একটা কি নিচ থেকে দিব, তারপর লিংক টেক্সট। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি আমরা যে ইউআরএলটা লিখবো ওই ইউআরএলটা সব সময় স্মল লেটার লিখতে হবে। ইউআরএল এ যদি বড় হাতের সংখ্যা ইউজ করি, ক্যাপিটাল লেটার ইউজ করি, তাহলে ইউআরএলটা হবে না। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট কাঠামো। এখন ওয়েবসাইট কাঠামোর মধ্যে তোমরা যারা তো এখানে কয়েকটা কি টোপোলজির মতো মিল আছে। এখন প্রথম ওয়েবসাইট কাঠামোটা হচ্ছে কি, এটা হচ্ছে কি লিনিয়ার স্ট্রাকচার। আচ্ছা, লিনিয়ার স্ট্রাকচারটা কি, এটা হচ্ছে কি সিকোয়েন্স মেইনটেইন করে, এটাকে সিকোয়েন্সিয়ালও বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা পেজ, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন আমি যদি এই পেজ থেকে এই পেজে যেতে, প্রথমে এখানে যেতে হবে, তারপর এখানে যেতে হবে, তারপর এখানে। এখন যদি আমি এখানে আসতে চাই তাহলে এটা থেকে এখানে আসতে হচ্ছে, এটা থেকে এখানে আসতে হচ্ছে। আচ্ছা, এটাতে উদ্দীপকে কিভাবে আসবে কোশ্চেন, এই এক পেজ থেকে অন্য পেজে যাওয়া লাগে, এক পেজ থেকে অন্য পেজে যেতে নেক্সট, লাস্ট, প্রিভিয়াস এগুলা ইউজ করা হয়। যখন নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট এই ওয়ার্ডগুলো ইউজ করা হবে তখন এটা হচ্ছে কি লিনিয়ার স্ট্রাকচার। এরপর দেখো, এরপর হচ্ছে কি এটা হচ্ছে একটা কি ট্রি স্ট্রাকচার। ট্রি স্ট্রাকচারের মেইন তিনটা হচ্ছে কি, এখানে উপরে একটা কি একটা হোম পেজ থাকবে, এই হোম পেজের আন্ডারে অনেকগুলো পেজ থাকবে আলাদা আলাদা। এখন এই পেজ থেকে যদি আমি এখানে আসতে চাই, ডাইরেক্ট এই পেজ থেকে এখানে আসা যাবে, এখান থেকে এখানে আসা যাবে, এটা হচ্ছে কি ট্রি স্ট্রাকচার। এরপরটা আচ্ছা, এরপরটা হচ্ছে কি নেটওয়ার্ক স্ট্রাকচার। নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে হচ্ছে মনে করে এখানে 4টা কম্পিউটার আছে, আচ্ছা 5টা কম্পিউটার, এখানে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে, অর্থাৎ তোমরা যে টোপোলজি পড়ছো টোপোলজির মধ্যে কি ম্যাশ টোপোলজি ছিল না, ম্যাশ টোপোলজির মতো এখানে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে আলাদা আলাদাভাবে কি আলাদা আলাদাভাবে যুক্ত থাকে, এটা হচ্ছে কি নেটওয়ার্ক স্ট্রাকচার। আচ্ছা, এখন তোমাদের কোশ্চেন আসবে কিভাবে, এখন তোমাদের বললো কি লিনিয়ার স্ট্রাকচার দেওয়া আছে, ট্রি স্ট্রাকচার দেওয়া আছে। এখন তোমাকে বলবে কি এখানে উপরের স্ট্রাকচার থেকে তুমি কোনটি গ্রহণ করবে, কোনটা তোমার জন্য কি উত্তম হবে। এখন যেহেতু লিনিয়ার স্ট্রাকচার কি একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছে, আমাদের অনেক বেশি টাইম কনজিউমিং, বা আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে অনেক সময়ের প্রয়োজন হচ্ছে, এটার তুলনায় ট্রি স্ট্রাকচার কি অনেক ভালো। তাহলে আমরা দিব কি ট্রি স্ট্রাকচার হচ্ছে কি আমরা এক পেজ থেকে অন্য পেজে যেতে সময় লাগতেছে না, আমরা খুব সহজেই তথ্য খুঁজে বের করতে পারি, তাহলে আমরা কি ট্রি স্ট্রাকচারটা সিলেক্ট করব। এরপর আর দুইটা ওয়েবসাইট আছে, এই দুইটা ওয়েবসাইট থেকে কোশ্চেন আসে, একটা হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। এটা একদম সহজে যদি বলতে যাও, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটের ডেটা তুমি মনে করো তুমি ব্যবহারকারী, তুমি কোনো একটা ওয়েবসাইটে ঢুকে তুমি এটা কি ইনফরমেশনগুলো তুমি চেঞ্জ করতে পারবে না, এটা হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইট। যদি কোনো একটা ওয়েবসাইটে ঢুকে তুমি নিজের মতো করে এডিট করতে পারো, এটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। এখানে আরো অনেক এক্সপ্লেনেশন আছে, আমি একদম জাস্ট শর্টকাটে বলে দিলাম। এখন তোমাদের উদ্দীপকে আসতে পারে কি
মনে করো যে কোনো একটা নাম দিল, ওই নামের একটা ব্যক্তি এখন একটা ওয়েবসাইটে ঢুকলো, এখানে ইনফরমেশন চেঞ্জ করতে পারতেছে না, তাহলে এটা কোন ওয়েবসাইট? এখন উনি যদি ইনফরমেশন চেঞ্জ করতে চায় তাহলে তাকে কোন ধরনের ওয়েবসাইটে কি যেতে হবে বা কোন ধরনের ওয়েবসাইট তার প্রয়োজন, ওইটা হবে কি ডাইনামিক ওয়েবসাইট। এরপর দেখো চ্যাপ্টার 4 মোটামুটি শেষ। এখন চ্যাপ্টার 5, যে চ্যাপ্টারটা কি সবার সব থেকে বেশি কঠিন লাগে। চ্যাপ্টার 5 এর মধ্যে আমাদের কি চারটা ভাগ আছে। একটা হচ্ছে কি অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি কোড, আর একটা হচ্ছে কি অনুবাদ প্রোগ্রাম। এইগুলোর মধ্যে যেহেতু অ্যালগরিদম ইজি আছে, অনুবাদ প্রোগ্রাম এগুলো হচ্ছে কি তোমরা নিজেরা পড়বা, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল। এখন মেইন সমস্যা হয় কি কোথায়? ফ্লোচার্ট আর সি কোড। এখন তাই ফ্লোচার্ট আর সি কোড নিয়েই বলবো। আচ্ছা, এখন তোমাদের ফ্লো চার্টের মধ্যে অনেক ধরনের ফ্লো চার্ট আছে, কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ফ্লো চার্ট হচ্ছে কোনটা? দ্বারা যেগুলো ফ্লো চার্টগুলো আসে। তাইলে এখানে আমি তোমাদের আমার নোট খাতা থেকে একদম দ্বারার যদি ফ্লো চার্ট আসে কিভাবে করবা ওইটা একদম দিয়ে দিলাম। এখানে দেখো, এখানে শুধু কয়েকটা জিনিস বোঝার আছে। একদম কি প্রোগ্রাম শুরু করবো, তারপরে আমরা কি ইনপুট নিব, আউটপুট নিব, এগুলো না। এখানে জাস্ট হচ্ছে কোনটা, আচ্ছা এখানে পাওয়ারের কাজটা দ্বারা কয় ধরনের? একটা সমান্তর দ্বারা, একটা গুণোত্তর দ্বারা। যখন যদি যোগফল দিয়ে থাকে তাহলে কি সমান্তর দ্বারা, গুণফল দিয়ে থাকলে গুণোত্তর দ্বারা। একটা হচ্ছে কি আমরা s দিয়ে, ওইটা হচ্ছে কি সাম, যেটা সমান্তর দ্বারা। অর্থাৎ যোগফল দিয়ে থাকলে কি সামেশন দিবা, গুণফল দিয়ে থাকলে কি দিব? f দিব। আচ্ছা, এখন পাওয়ারের কাজটা হচ্ছে যখন আমাদের কি দেওয়া থাকবে, মনে করো দেওয়া আছে 2 স্কয়ার, 2 স্কয়ার দেওয়া থাকলে, আচ্ছা না i মনে করো i * আচ্ছা 1 স্কয়ার দেওয়া আছে, 1 স্কয়ার দেওয়া থাকলে আমরা কি লিখবো তখন? i * i। আচ্ছা, এখন মনে করো i এর উপর দেওয়া আছে কত? পাওয়ার 10। তাহলে এখন আমরা তো 10টা i গুণ করতে পারবো না, তখন কি দিব? পাওয়ার দিয়ে i লিখবো, i কমা দিয়ে তারপর কত লিখবো? 10। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছি কি এখানে i মানে কি? i মানে কি দ্বারার প্রত্যেকটা মান, দ্বারার যে মানটা আছে ওই মানের উপর পাওয়ার আকারে কত আছে? 10। এখানে শুধু এই পাওয়ারটা একটু বোঝা লাগবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি যোগফলের শুরুর মান হচ্ছে কত? s = 0, আর গুণফলের শুরুর মান f = হচ্ছে 1। এটা কেন? অনেকে আবার f = যদি 0 দাও তাহলে ভুল হবে, কারণ আমরা জানি কি কোন সংখ্যার সাথে যদি 0 গুণ করি তাহলে কত হয়? 0। তাহলে আমরা যদি গুণফলের শুরুর মানটা 0 দিই তাহলে দ্বারা যতগুলো মান আসে সবগুলো কত আসবে? 0 আসবে। ওই জন্য এটা দেওয়া যাবে না। এখানে নিয়মটা আছে, তোমরা যদি যে কোনো ধরনের দ্বারা আসে তোমরা এই নিয়ম ফলো করলে সব ধরনের দ্বারার ফ্লোচার্ট করতে পারবা। আচ্ছা, এখন তোমাদের যেই ফ্লোচার্টগুলো আসে সবগুলো ফ্লোচার্ট থেকে কি আসবে? সি কোড আসবে। তাহলে এখন কত ধরনের সি কোড আসতে পারে? 7 ধরনের। আমি নিজে থেকে আমার কাছে কিন্তু 7 ধরনের স্পেসিফিক করে বলা নাই। একটা আছে কি প্রসেসিং গাণিতিক চিহ্ন, তারপর তোমাদের একটা সিদ্ধান্ত আছে, একাধিক সিদ্ধান্ত আছে, তারপর একটা হচ্ছে কি লুপের, অর্থাৎ ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গো টু, 4টা। তাহলে কয়টা হলো? 7টা। এখন দেখো সবগুলো যত ধরনের সি কোড আছে সবগুলো সি কোডের মধ্যে এই পার্টটুকু সবার একদম কি সবগুলো সি কোডে সেম। এখন ইনক্লুড std.h, ইনক্লুড conio.h, এইটুকু তো সবাই জানো। এখন আরেকটা এখানে শুধু মাথায় রাখতে হবে, তুমি যদি include.math এটা কখন শুরু করবে? যখন cos θ, sin θ, লোগো, পাওয়ার, সাইন অথবা স্কয়ার রুট থাকবে, তখন আমরা include.math.h দিয়ে শুরু করব। আচ্ছা, যদি আমরা include conio.h দিয়ে শুরু করি আমরা শেষ করব কি দিয়ে? get ch দিয়ে। যদি আমরা math.h দিয়ে শুরু করি তাহলে আমরা কি রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম কি করব? শেষ করব। এরপর ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। ইন্টিজার হচ্ছে কি যখন স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকবে, অর্থাৎ 1 2 3 4, তখন আমরা এগুলাকে বলা হয় কি ফরম্যাট স্পেসিফায়ার। যখন আমরা 1 2 3 দেব, 1 2 3 স্বাভাবিক সংখ্যা থাকবে আমরা ইন্টিজার ইউজ করব। যখন আমাদের কি ভগ্নাংশ দেওয়া থাকবে তখন ফ্লোট ইউজ করব, অর্থাৎ কি ভগ্নাংশ। তারপর যখন কোনো ধরনের ক্যারেক্টার দেওয়া থাকবে তখন CHR, এগুলো হচ্ছে কি ফরম্যাট স্পেসিফায়ার, এগুলো ইউজ করব। এখানে কি দিব? আমরা ইনপুট এবং আউটপুটের নাম দিব। এখানে আরেকটা কথা মাথায় রাখবা, ভয়েড মেইন দেওয়া শুরু, এখানে যেখান থেকে সেকেন্ড ব্রেকেট শুরু করবা, সেকেন্ড ব্রেকেট শুরু করার পর থেকে রিটার্ন 0 পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে কোলন দিতে হবে। যদি একটা কোলন না দাও তাহলে কি পুরো প্রোগ্রাম ভুল। কারণ তুমি যদি কোনো সফটওয়্যারে করো যখন দেখবে একটা তুমি কোলন দাও না তাহলে তোমার প্রোগ্রাম রান করবে না। আচ্ছা, এখন আমরা ইনপুট আর আউটপুটের নাম দিলাম। ইনপুট আর আউটপুটের নাম দেওয়ার পর কাজ কি? একটা হচ্ছে প্রিন্টএফ আর একটা হচ্ছে কি স্ক্যানএফ। প্রিন্টএফ এর কাজ হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে আমরা কি করব? ইনপুটের পরিচয় দিব। তারপর স্ক্যানএফ, স্ক্যানএফ এর মধ্যে %d, %f, %c এন্ড ইনপুটের নাম। আচ্ছা, %d কখন? যখন আমরা ইন্টিজার ইউজ করব তখন দিব কি %d, যখন ফ্লোট ইউজ করব তখন দিব %f, যখন ক্যারেক্টার ইউজ করব তখন দিব কি %c।
আচ্ছা, এরপর হচ্ছে প্রসেসিং, অর্থাৎ আমরা যে গাণিতিক চিহ্নের কাজটা করতেছি, প্রসেসিং চিহ্নের মধ্যে যেই পার্টটা আছে ওইটা পুরো এখানে লিখে দিব, তারপর কোলন দিয়ে কি করব, প্রিন্টএফ দিয়ে জাস্ট আমরা যে আউটপুটটা আসছে আউটপুটটা বসিয়ে দিব, তারপর কি করব, প্রোগ্রাম শেষ করব। আচ্ছা, এরপর দেখো এরপরটার মধ্যে হচ্ছে একটি সিদ্ধান্তের ক্ষেত্রে সিকিউর। আমাদের সিদ্ধান্ত আসতে পারে, একটা সিদ্ধান্ত আসতে পারে, একাধিক সিদ্ধান্ত আসতে পারে। আচ্ছা, আমরা একদম প্রথম এই পার্টটা, তারপর ইন্টিজার, ফ্লোট, প্রিন্টএফ, স্ক্যানএফ, তারপর প্রিন্টএফ দিয়ে যে আনসার। আচ্ছা, আনসার এটুকু না, স্ক্যানএফ পর্যন্ত সবগুলা প্রোগ্রামের মধ্যে কি সব ধরনের সিকিউরের মধ্যে স্ক্যানএফ পর্যন্ত সেম থাকবে। এরপর ইফ দিয়ে আমরা সিদ্ধান্ত লিখবো। এখন দেখো সিদ্ধান্তের পর কি আমরা কোনো কোলন দিই নাই, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সিদ্ধান্ত লেখার পর কোনো কোলন হবে না। এরপর প্রিন্টএফ দিয়ে আমাদের যে ইয়েস এর উত্তরটা আসছে, আমরা কি একটা যদি সিদ্ধান্ত নিই, কোনো একটা কোয়েশ্চেন করি, ইয়েস নো দুইটা উত্তর আসবে, তাহলে প্রথমে ইয়েস এর উত্তর লিখবো, তারপর কিসের উত্তর লিখবো, নো এর উত্তর লিখবো। আচ্ছা, প্রথম ইফ দিয়ে ইয়েস এর উত্তর, এরপর এলস দিয়ে তারপর কি লিখবো, নো এর উত্তর। এখানে ইফ আর এলস এর মধ্যে কোনো ধরনের কোনো কোলন হবে না। আচ্ছা, এটা হচ্ছে একাধিক সিদ্ধান্ত থাকলে তখন কি সিকিউর হবে। একটু আগে যে করলাম কি, প্রিন্টএফ দিয়ে প্রথমে ইয়েস এর উত্তর, প্রিন্টএফ দিয়ে কি করব, প্রথম ইয়েস এর উত্তর, তারপর এলস ইফ দিয়ে কি করব, তৃতীয় সিদ্ধান্ত লিখব, তারপর দ্বিতীয় সিদ্ধান্তের ইয়েস এর উত্তর, তিনটা থাকলে তৃতীয় সিদ্ধান্ত এর ইয়েস এর উত্তর, চারটা থাকলে চতুর্থ সিদ্ধান্ত এর ইয়েস এর উত্তর। এরপর কি করব, লাস্টে এলস দিয়ে কি করব, প্রিন্টের যে নো এর আনসারটা আছে ওইটা লিখে দিব। আচ্ছা, এগুলা গেল, এগুলা থেকে তোমাদের আসার সম্ভাবনা একটু কম, কারণ যেহেতু দাঁড়ারগুলো আছে দাঁড়ারগুলো থেকে বেশি আসবে, কারণ দাঁড়ারগুলো একটু কি কমপ্লিকেটেড। দেখো দাঁড়ার মধ্যে এখানে চারটা পার্ট আছে, একটা হচ্ছে কি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আর একটা হচ্ছে কি ইফ গো টু। আচ্ছা, ফর লুপ এখানে আগেই বলছি ভয়েড মেইন পর্যন্ত সবগুলোর মধ্যে সেম। তারপর ইন্টিজার, ইন্টিজার মানে আমরা যে এখানে আমরা ইনপুট আউটপুটের পরিচয় দিই ওইটা সেম থাকবে। এরপর প্রিন্টএফ, স্ক্যানএফ এইটুকু সেম থাকবে। এখানে আমরা যখন ইনপুট আউটপুটের পরিচয় দিছি ওইখানে শুধু আলাদাভাবে যুক্ত হবে কোনটা, আমরা যে সাম যদি সমান্তর দ্বারা হয়, সাম s equal to 0 f equal to 1 এটা লেখা লাগবে। আচ্ছা, এইটার মেইন কাজ হচ্ছে এখানে ফর লুপ। ফর লুপের মধ্যে আমরা ফর দিয়ে এখানে পুরা দ্বারার মধ্যে যে কাজটা আছে ওই কাজটা কি লিখলাম। প্রথমে দেখো ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমার ওই দ্বারাটা কোন মান থেকে শুরু হয়েছে, দ্বারাটা কি, দ্বারা কেমন থাকে 1 প্লাস 2 প্লাস 3। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে এই দ্বারাটা শুরুর মান কত, তারপর হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন কন্ডিশন। আচ্ছা, আমরা তো এখানে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, এখানে যে কন্ডিশনটা আছে, কন্ডিশন মানে কি সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত প্রথমেই লিখবো কি ইনিশিয়ালাইজেশন, এরপর কোলন, তারপর কন্ডিশন, এরপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। অর্থাৎ দেখো প্রথমে 1, তারপর 2, তারপর 3, অর্থাৎ দ্বারাটা কি 1 2 3 এক এক করে বৃদ্ধি পাচ্ছে। যখন এখানে লিখবো কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আচ্ছা দ্বারার হ্রাস বৃদ্ধিটা লিখবো। তারপর হচ্ছে যোগফল বা গুণফলের সূত্র। আচ্ছা, এখানে দেখো ফর লুপ দিয়ে এখানে শেষে কি কোলন হবে না, কারণ আমরা কোলনটা ভিতরে লিখে ফেলছি। এখানে বাকি যে পার্টগুলো আছে ওই পার্টটা সেম থাকবে, আমি তোমাদের শুধু ডিফারেন্সটা বোঝাচ্ছি। এখানে তোমাদের ফুল নিয়মটা দেওয়া আছে, অর্থাৎ কি যখন তোমরা কোনো তোমাদের পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন আসবে তোমরা শুধু কোয়েশ্চেন অনুযায়ী বসাই দেবা। এরপর দেখো হোয়াইল লুপ। হোয়াইল লুপের মধ্যে হচ্ছে প্রথমে ইন্টিজার সেম থাকবে, তারপর প্রিন্টএফ, স্ক্যানএফ এটাও সেম থাকবে। এখন শুধু আমাদের যে দ্বারা শুরুর মানটা আছে, আমাদের দ্বারা শুরুর মান আর যোগফল বা গুণফলের শুরুর মানটা এখানে আলাদাভাবে লেখা লাগে। তারপর হচ্ছে স্ক্যানএফ এর পর হোয়াইল দিয়ে আমাদের যে কন্ডিশনটা আছে, হোয়াইল লুপের মধ্যে কি হোয়াইল দিয়ে একটা কন্ডিশন থাকবে, হোয়াইল দিয়ে যে কন্ডিশনটা আছে ওই কন্ডিশনটা দিব। তারপর হচ্ছে যোগফল বা গুণফলের সূত্র, তারপর দ্বারা হ্রাস বা বৃদ্ধি দুইটা দিয়ে আমরা কি করব, প্রোগ্রামটা শেষ করব। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে কি হোয়াইল লুপ সি ডু হোয়াইল লুপ। আচ্ছা, ডু হোয়াইল লুপের মধ্যে কি, ডু হোয়াইল লুপের মধ্যে একদম হোয়াইল লুপের মধ্যে সেম। হোয়াইল লুপের মধ্যে কি ছিল, এখানে হোয়াইল লুপ দিয়ে এখানে হোয়াইল দিয়ে আমাদের কি কন্ডিশনটা ছিল, তারপর যোগফল বা গুণফলের শুরু মান, দ্বারা শুরু মান। ডু হোয়াইল লুপের মধ্যে শুধু চেঞ্জ হচ্ছে কি ডু দিয়ে প্রথমে এই সূত্র আর এখানে যে শুরুর মানটা আছে ওইটা দিবে, তারপর হোয়াইল দিয়ে যে কন্ডিশনটা আছে ওইটা কি সেম, ওইটা একটু নিচে লিখে দিবে। হোয়াইল লুপের মধ্যে এটা এখানে থাকে, আর ডু হোয়াইল লুপের মধ্যে এটা কোথায় আছে, নিচে আছে, শুধু এই ডিফারেন্স, বাকি সবগুলা সেম। এরপর চ্যাপ্টার 5 এর একদম শেষ যেটা আছে ওইটা হচ্ছে কি ইফ গো টু। এটা দেখো এটার মধ্যে এই পার্টটা একদম সেম। এতক্ষণ আমরা যে ইফ গো টু তারপর হোয়াইল লুপ দিয়ে যেগুলো করছি, এটার মধ্যে এখানে শুধু এগেইন দিয়ে আমাদের একটু আগে যেটা করছি কি
ডু হোয়াইল লুপের মধ্যে ডু দিয়ে এখানে যোগফল গুণফলের সূত্র আর কি ছিল দ্বারা রাশি দুইটা ছিল। এখন এগেইন দিয়ে সেম, এখানে ডু এর জায়গায় শুধু এগেইন। আবার যখন আমরা কি হোয়াইল দিয়েছিল, এখানে হোয়াইলের মধ্যে আছে কি ইফ দিয়ে কন্ডিশনটা আছে। এগুলো হচ্ছে এখানে জাস্ট 7টা নিয়ম আছে তোমাদের সি কোডের মধ্যে, কোন ধরনের সি কোড থাকলে তোমাদের কোনটা বসাবা। যেহেতু এখানে করে দেখানো সম্ভব নয়, এই জন্য তোমাদের এখানে রুলস দিয়ে দিছি, যেন যে কোনো ধরনের রুলস আসলে তোমরা পারো। ফিফথ চ্যাপ্টার কি শেষ? ফিফথ চ্যাপ্টার শেষ। ওকে, প্রায় মোটামুটি 1 ঘন্টার মতো লাগছে। সো যারা লাস্ট পর্যন্ত আইসি ইকুইপমেন্টের ভিডিও দেখছো, কষ্ট করে 1 ঘন্টার জন্য ভাইকে আবার 2টা করে লাভ দিবা। আমি দেখতে চাই যে লাস্ট পর্যন্ত কয়জন ছিল। ওকে, সো এর মাধ্যমে আমাদের আইসিটি 5টা চ্যাপ্টার মূল পয়েন্টগুলো আসলে তোমরা বুঝছো, যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে ওই জায়গাগুলো আমরা ব্রিফলি যতটুকু পসিবল মোটামুটি 1 ঘন্টার মধ্যে পুরোপুরি 5টা চ্যাপ্টারকে ব্রিফ দিছি। সো এই জিনিসগুলো একটু বাসা থেকে ভালো করে পড়বা। আর এই স্লাইডের পিডিএফটা বা এই পিডিএফটা আমি তোমাদের সম্পূর্ণ পিডিএফটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এবং তোমাদের কার এই যে তোমাদের আকিব ভাইয়ের ও যখন আইসিটি পড়ছিল তখন ওর হাতের যে নোটটা করছে, ওর হ্যান্ড নোটটা যাদের যাদের লাগবে ভাইকে এই ভিডিওর কমেন্টে জানাও। এরপর ভাই চিন্তা করে তোমাদেরকে আমি পেজের মধ্যে আপডেট দিয়ে দেবো যে আমি তোমাদেরকে এই হ্যান্ড নোটটা কোথায় দেবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আইসিটির প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক আমাদের সিকেম সিকিউর কাদের কাদের লাগবে ভাইকে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। বোকা হ্যাঁ।